প্রত্যেক সপ্তাহে আমাদের এখন চলছে সানডেতে, প্রত্যেক সানডেতে আগে যেমন হতো সেই সানডেতে এক্সাম চলে, মক টেস্ট। তো শুরু করেছি আবার প্রত্যেক সানডেতে। আর যারা পেইড ব্যাচে আছো তাদের তো আরও বাড়বে রেজাল্টটা দিলেই। অ্যান্ড দেখো, ডব্লিউবিপি কনস্টেবলের রেজাল্টটা বেরোলে কেপিএসআই রেজাল্ট দিয়ে দেবে, কেপি কনস্টেবল রেজাল্ট দিয়ে দেবে, ইভেন ডব্লিউপিএসআই রেজাল্ট দিয়ে পুজোর আগে ইন্টারভিউ করিয়ে দেবে। একটা নিউজ তোমাদের বলি, যদি 11 তারিখেও কেস সলভ হয়ে যায় 15 তারিখে রেজাল্ট দিয়ে দেবে, এরকম কিন্তু কন্ডিশনে আছে। তোমাদের অনেকে বলেছিলাম যে এই মাসের লাস্টের দিকে রেজাল্ট দেবে, 26 তারিখে রেজাল্ট দেওয়ার কথা ছিল। সব কিছু শেয়ার করি না, ডেট ফেট বলি না। যাই হোক, তো মক টেস্ট 2 চলছে। এটা যারা করনি আগে দেখবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, যারা ইউটিউবে দেখছো ওখানে পেয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেক রবিবার 12টার সময় কোশ্চেন দিই, 1টার সময় করি। চলো, ফার্স্ট কোশ্চেন দেখো কী রয়েছে। জিকে থেকে কোশ্চেন আছে, কোন সালে তিলক মানে বাল গঙ্গাধর তিলক বলেছিলেন কর দেব না? 1896। এটা হবে 1896 সালে। কখন মনে আছে তোমাদের? এটা পড়েছো কি? ইংলিশে যেটাকে বলে নো রেন্ট ক্যাম্পেইন বলে, নো রেন্ট ক্যাম্পেইন, কর দেব না অভিযান। এটা হয়েছিল 1896 সালে। মহারাষ্ট্রে ভয়াবহ একটা দুর্ভিক্ষ দেখা যায়, ঠিক আছে? এবার সেই দুর্ভিক্ষের সময়ও ব্রিটিশ সরকার কি বলছে, তোমাদেরকে খাজনা দিতে হবে। দুর্ভিক্ষের সময়ও বলছে খাজনা দিতে হবে। সেই সময় খাজনা কী করে দেবে? তার জন্য বাল গঙ্গাধর তিলক 1896 সালে কী করলো, চাষিদের নিয়ে নো রেন্ট ক্যাম্পেইন শুরু করলো। বুঝতে পেরেছো যে খাজনা দেব না, কোথার থেকে দেবে? চলো, সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? সবারই জানাটা, গান্ধীজি করেছিলেন। কত সালে? 1932। ভেরি গুড ভাই। 32 বলে আবার চেপে যাচ্ছ কেন? 1932 সালে পুনা চুক্তির পর অস্পৃশ্যতা দূর করার জন্য, মানে আনটাচেবিলিটি, ঠিক আছে, দূর করার জন্য গান্ধীজি অল ইন্ডিয়া এটা চালু করেছিল, ঠিক আছে? এর প্রথম নাম কী ছিল বলো তো? লিখে নাও। হরিজন সংঘ, যেটা 1932 সালে অস্পৃশ্যতা দূরীকরণের জন্য, নাম প্রথম ছিল কি? অল ইন্ডিয়া অ্যান্টি আনটাচেবিলিটি লিগ, আনটাচএবিলিটি লিগ, LEAGUE, যেটা তৈরি করেন পরে, যার নাম হয় কি? হরিজন সংঘ, ঠিক আছে? অল ইন্ডিয়া অ্যান্টি আনটাচেবিলিটি লিগ। চলো নেক্সট। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? সবারই জানা, এটা নিয়ে আর বেশি ডিসকাস করবো না। কত সালে সমস্ত কিছু সবাই জানি, যে ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি, 1885 সালে। হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? সবারই জানা, তাও পরীক্ষায় বারে আসে। আমির খুসরুকে বলা হয়। ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেন? এটাও সবারই জানা আশা করি। সবচেয়ে বড় নাম ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি। দেখেন তো, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি অ্যাকচুয়ালি। যাই হোক, কত সালে মনে আছে তোমাদের? না থাকলে আমি বলছি, 1204 অথবা 5, ঠিক আছে? 1204 বা 5 সালে মাত্র 18 জন, আগে ঘোড়ায় যদি কী বলে তাকে, ঘোড় সরোয়ার, কী বলা হয়, ঘোড় সওয়ার না কি যেন বলে, যাই হোক, নিয়ে কার দরবারে এসেছিল? লক্ষণ সেনের দরবারে এসে লক্ষণ সেনকে হারিয়ে বাংলা জয় করেন। তাহলে পরীক্ষায় যদি আসে যে বাংলা জয় করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, কাকে পরাজিত করে? অ্যান্সার হবে লক্ষণ সেন। আচ্ছা, এই লক্ষণ সেনের সভাকবি কে ছিল? জয়দেব। ভেরি গুড। কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। তাহলে দেখো, চোল বংশ প্রথম রাজেন্দ্র চোল কী করলো, কাদের হারালো?
প্রথম রাজেন্দ্র চোল বাংলার যখন পাল বংশকে হারালো, পাল রাজাকে হারিয়ে গঙ্গা পর্যন্ত চলে যান। কত দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি, এখানে মনে থাকবে তোমাদের। তাহলে পাল রাজাদেরকে হারালো, হারিয়ে গঙ্গা পর্যন্ত তার রাজত্বটা বিস্তার করলো। এই জন্যই দেখো কি বলছে, তার উপাধি কি হলো, গঙ্গাইকোন্ড। হ্যাঁ, তাহলে এবার কিন্তু মনে থাকবে যে প্রথম রাঞ্চল তাহলে কেন গঙ্গাইকোন্ড নাম, এটা কিন্তু অনেকেই জানে না। চলো নেক্সট। কোন হিন্দু সন্ত হিন্দু মুসলমান উভয়কেই শিষ্য করেছিলেন? নামদেব। নামদেব, ভেরি গুড। নামদেব সবচেয়ে পপুলার নাম, নামদেব। মহারাষ্ট্রের সন্ত নামদেবের শিষ্যদের মধ্যে হিন্দু মুসলমান উভয় তিনি দেখতে পারেন। যদিও বা রবিদাসেরও ছিল, কিন্তু অ্যাকচুয়ালি পপুলার তো নামদেব, তো নামদেবই অ্যান্সার করবা। চৈতন্যদেবে হবে কিন্তু না, চৈতন্যদেব এখানে আসবে না, ওই সময় না, ঠিক আছে। দেখো মোগল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে জিন্দা ফিরছিলেন, এটা পরীক্ষায় বারে বারে আসে, তোমরা জানো। অ্যান্সার হবে ঔরঙ্গজেব, ভেরি গুড। আচ্ছা, ইকোলজিক্যাল নিচ বানানটা একটু ছোট্ট একটা মিস্টেক, এটা হবে নিচ। ইকোলজিক্যাল নিচ কোনটা অ্যান্সার হবে? কোনোটিই নয়, কারণ নিজ বলতে কাকে বোঝা হয়? শুধু বাসস্থানকে বোঝায় না। নিজ বলতে কিন্তু শুধু বাসস্থানকে নয়, একটা জীব তার পরিবেশে কি কাজ করে, কি খায়, কিভাবে থাকে, তার পুরো যে ফাংশনাল রোল, সেটাকেই বলা হচ্ছে কি নিচ, ঠিক আছে। তাই এ বা বি কোনোটি নিতে পারবো না। তাই ইকোলজিক্যাল নিচ বলতে কী বোঝা হয়, কোনো পরিবেশে কোনো জীব কি খাচ্ছে, মানে তার খাদ্যের অভ্যাস, তার বাসস্থান, হ্যাঁ, কী রকম পরিবেশ, সমস্তটা নিয়েই হচ্ছে ইকোলজিক্যাল নিচ বলা হয়, বাস্তুতান্ত্রিক নিচ যাকে বলছি। চলো, মানুষের কালাজ্বর ব্যাধি নিম্নোক্ত কোন কামড়ে ছড়ায়? তো আমরা সবাই জানি স্যান্ড ফ্লাই, বাংলায় কি বালি মাছি, নোটেও পড়েছি বালি মাছি। দেখো বালি ইংরেজি স্যান্ড, আর ফ্লাই মানে মাছি, আর সেটাকে পুরো নাম কি, ফ্লোবোটোমাস স্যান্ড ফ্লাই, ফ্লোবোটোমাস স্যান্ড ফ্লাই। তাহলে কালাজ্বর হয়, এটা একটা পরজীবী, হ্যাঁ, এই পরজীবী ছড়ায় বালি মাছি, স্যান্ড ফ্লাইয়ের কামড়ে হয়, হ্যাঁ, এটা কিন্তু পরজীবী। চল দাদা, হ্যাঁ বলছি বালি মাছি যে ঘুম রোগটা ছড়ায়, এটাও কি বলো। হ্যাঁ হ্যাঁ পড়ে নাকি আলাদা? হ্যাঁ হ্যাঁ, ঘুম রোগ, ঠিক, ওটাও সঠিক। কোন উষ্ণতায় 1 ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে 1 গ্রাম বলে? সবাই জানি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। আয়রন দ্রবীত হয় না, কোন অপশানে পরীক্ষায় এসেছিল একবার? ধুমায়মান বা ধুমায়িত নাইট্রিক অ্যাসিডে কিন্তু আয়রন দ্রবীত হয় না। তার কারণ কি? দ্রবীত হয় না মানে কি, গলে না। কারণ কি? নাইট্রিক অ্যাসিডে তো সোনা গলে যাচ্ছে, কিন্তু লোহা কেন গলে না? কারণ বলে দিই, এই যে অক্সাইড রয়েছে এখানে, ঠিক আছে। কি বলছে, ধুমায়িত নাইট্রিক অ্যাসিডের ফলে লোহার উপরে কি হয়, আয়রনের একটা অক্সাইড এর আস্তরণ পড়ে যায়। এইটা মাথায় রাখবে যে ধুমায়িত নাইট্রিক অ্যাসিড চালনা করলে যে আস্তরণ পড়ে যায় লোহার উপরে, তার নাম কি? সেই নামটা মাথায় রাখবে, কি তাকে বলা হয়, কি এই ঘটনাকে একে বলে কি, প্যাসিভিটি। প্যাসিভিটি, এগুলো রেলের জন্য ইম্পর্ট্যান্ট। প্যাসিভিটি বলে, তাই লোহা আর গলে না, আস্তরণ পড়ে গেছে ওর ওপরে, তাহলে আর গলার কোনো প্রশ্নই আসছে না। নিম্নোক্ত কোনটি বহুরূপে পলিমরফিক, পলি মানের জন্য বহুরূপের প্রজাতি? বহুরূপের প্রজাতি, দেখো বহুরূপ মানে কি, একই প্রজাতির মধ্যে অনেক ধরনের রূপ, ঠিক আছে। যেমন পিঁপড়ের মধ্যে কি থাকে, রানী, পুরুষ, শ্রমিক, সৈনিক। তার মানে কি, যদি পিপিলিকা না থেকে আর একটা আনসার কি হবে, মৌমাছি। হ্যাঁ, মৌমাছিদেরও কিন্তু সেম থাকে, রানী, পুরুষ, শ্রমিক, শ্রেণিক, সৈনিক সব থাকে কিন্তু। তো পিপিলিকা আর মৌমাছি বোথ অ্যান্সার হবে। চলো, পিডাঙ্কেল একটি, দেখো পিডাঙ্কেলের বাংলা মানেটা জানলেই হয়ে যায়। পিডাঙ্কেল কি বা পেডাঙ্কেল কি, ফুলের বৃত্ত, ঠিক আছে, ফুলের বৃন্ত, যেটা বৃন্ত, এই যে নিচে থাকে না, এই যে বৃন্ত, সেটা হচ্ছে পিডাঙ্কেল। এই যে এটা গেলে পিডাঙ্কেল বলে, PE
DUNCL। দুধ হলো এক প্রকার, সবাই জানি যে কী ধরনের দ্রবণ, ইমালসন দ্রবণ, ভেরি গুড। মানুষের বংশগত গঠনে পুরুষের বৈশিষ্ট্য, এটা তো মহিলাদের কি হয়, দেখো ছেলেদের হবে XY আর মেয়েদের হয় কি XX। এই জন্য তোমাদের আমি শিখিয়েছিলাম যে একটা দুটো হচ্ছে, দেখো বংশগত গঠনের মানে কি সেক্স ক্রোমোজোমের কথা বলছে, তার দুটো XX হচ্ছে মেয়েদের, XY হচ্ছে ছেলেদের। এবার দেখো মহিলারা বাচ্চার ক্ষেত্রে কি হয়, যখন নিষেক হচ্ছে, ঠিক আছে, তখন দেখো মহিলারা দুটো এক্স আছে মানে কি অলওয়েজ কী দেবে, সে এক্স দেবে, মহিলারা অলওয়েজ এক্স দেবে। কিন্তু পুরুষ যদি এক্স দেয় কী হবে, এক্স এক্স মানে কি মেয়ে হবে, আর পুরুষ যদি ওয়াই দেয় তাহলে কী হবে, ছেলে হবে। তাহলে যে মেয়ে হলে এই যে আগেকার মহিলারা বা ঠাকুমারা দোষ দেয় যে মহিলাদের উল্টোটা বলে, সেটা তো বলা যাবে না, তাহলে তাকে বলতে হবে তোমার নাতির দোষ, তাই না? কারণ যে পুরুষ তার ক্ষেত্রে যে ক্রোমোজোমটা দেবে সেই অনুযায়ী কিন্তু ছেলে হবে না মেয়ে হবে, ডিপেন্ড করবে। যদি বা এটা আমার হতে না, এটা কারো হতে না, ঠিক আছে। নর্মদা নদী প্রবাহিত হয় কোন স্থানের মধ্য দিয়ে, এই মাইক্রোফোনটা অফ করবে, নর্মদা নদী প্রবাহিত হয় কোন স্থানের মধ্য দিয়ে বলো? এটা কি হলো, এইটা হচ্ছে কি চ্যুতি। চ্যুতি মানে কি, ক্লিয়ার করি, চ্যুতির মধ্য অংশ বোঝায়, ফল্ট বলে, ঠিক আছে ইংলিশে। এই ফল্টের ফলে বা চ্যুতির ফলে কি হয়, কোনো একটা অংশ যখন ওপরে উঠে যাবে বা নিচেই বসে যাবে, দিয়ে মিডিলে একটা কি হয়ে যাবে, গ্রস্ত উপত্যকা হয়। আর তার মধ্য দিয়ে যেহেতু নর্মদা নদী গেছে, তাহলে এটা কি চ্যুতির ফলে গঠিত ভূমির উপরের মধ্যে দিয়ে গেছে, তার জন্য বলছে চ্যুতির দ্বারা সৃষ্ট গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে নর্মদা নদী গেছে। এর আগের দিন আমি আলোচনা করেছিলাম নর্মদা নদীর উপর একটা বাঁধের কথা বলেছিলাম, নাম কি আমি বলবো না, তোমাদের জিজ্ঞাসা করছি। চলো 18 দাগ কমেন্ট করবে। আরাবল্লী একটা পুরনো কি, ভঙ্গিল পর্বত। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা, সবারই জানা যে মুর্শিদাবাদ রেশম শিল্পের জন্য বিখ্যাত, ভেরি গুড। ভারতে কার্পাস চাষ সব থেকে ভালো হয় কোন মাটিতে, সবাই জানা, অনেকবার পরীক্ষায় আসে, কৃষ্ণ মৃত্তিকা। এর আরও নাম আছে কি, রেগুর মৃত্তিকা বা কটন সয়েলে বলে, তাও কার্পাস চাষ ভালো হয় বলে একেবার কটন সয়েলে বলে, ঠিক আছে। আবার কি এর নাম আর একটা কি, ব্ল্যাক সয়েল ইংলিশে বলি, আর বাংলায় তার নাম হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। তো এগুলোও কিন্তু মাথায় রাখবে ভাই, যে কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কিন্তু রেগুর। আচ্ছা 21 দাগ, রাউরকেল্লা ও দুর্গাপুরের লৌহ ইস্পাত কারখানা পরিকল্পিত হয় ভারতের কোন পরিকল্পনা, সবারই জানা এটা আশা করি, যে ভারী লৌহ ইস্পাত শিল্পগুলো গড়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী। আর প্রথম পঞ্চবার্ষিকী কি, হ্যারড ডোমর মডেল, হ্যারড ডোমর মডেল, এটা হচ্ছে কৃষির উপরে। আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী মহালনবিশ মডেল, প্রশান্তচন্দ্র মহালনবিশ, ঠিক মহালনবিশ মডেল। এটা কি দ্বিতীয় পঞ্চবার্ষিকী মহালনবিশ মডেলে কি ভারী শিল্পের কথা বলা হয়েছিল। আচ্ছা 22 দাগ দেখো, কোন বছর পার্লামেন্ট ভারতীয় সংবিধান গ্রহণ করে, এটা একটু মিস্টেক আছে, হ্যাঁ, তবে এখানে অপশান যেহেতু 49 রয়েছে, এটা 50ই করবো, কারণ এইটা গ্রহণ হবে না, এটা কার্যকর হবে। কী হবে, কার্যকর। 1950 সালের 26শে জানুয়ারি হয়েছিল কার্যকর, আর 1949 সালের 26শে নভেম্বর হয়েছে গণপরিষদে কি গ্রহণ হয়েছিল, এইটা হয়েছিল গৃহীত, গ্রহণ। তো অপশান যেহেতু 50, তার মানে কার্যকরটাই নিয়েছে। এইটা কিন্তু পরীক্ষায় খুব আসে জানো তো, সব থেকে বেশি বার আসা কোশ্চেন পল সায়েন্সে এইটা। এই কার্যকর কবে হয় বললে 1950 26, আর গ্রহণ বললে 1949 সালের 26শে নভেম্বর। ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য লিপিবদ্ধ আছে, 11টি। তাহলে হচ্ছে 11টি। বর্তমানে আমাদের ভারতবর্ষের মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিজ আছে কটা, 11টা। এবার যদি বলে মূল সংবিধানে, একটা কোশ্চেন দিয়ে দিল কি ভারতীয় মূল সংবিধান, তাহলে মূল সংবিধানে কটা ছিল ভাই, 10টা। যখন 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য আনা হয়েছিল, জানো তো, 1976 সালে 42তম সংশোধনে 10টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়, 10টি ফান্ডামেন্টাল ডিউটিজ
বা 10টি মৌলিক কর্তব্যের কথা কিন্তু আনা হয়। বাড়লো কবে তাহলে পরীক্ষায় কিন্তু এটা আসে? 2002 সাল। ঘটনাটা ঘটছে 2002 সালে। কত সালে অ্যামেন্ডমেন্ট? 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 11 নম্বর মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস যুক্ত হলো, যেটা কি 6 থেকে 10 বছর বাচ্চাদের শিক্ষা দিতে হবে। 6 থেকে 14, 10 বলে ফেললাম না, 6 থেকে 14 বছর বাচ্চাদের শিক্ষা দিতে হবে। ঠিক আছে, পুরো ক্লিয়ার করলাম। এর মধ্যে কিন্তু কোশ্চেন আসে ভাই, ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? তাহলে যোজনা কমিশন তৈরি হয়েছিল কবে বলো ভাই? 1950। আর তারপরে 51 সাল থেকে তো তোমার পরিকল্পনা শুরু হলো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে পদাধিকার বলে কে হয়েছিল? প্রধানমন্ত্রী। তাহলে তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? চেয়ারম্যান, মানে জওহরলাল নেহরু ছিলেন। তার মানে এইটাই তো সিস্টেম। চলো, 1 টাকার নোটে পরীক্ষায় অনেকবার এসছে অর্থনীতি কোশ্চেন, নোটে কার স্বাক্ষর থাকে? ভারতের অর্থ সচিব থাকে। আর বাদ বাকি সমস্ত টাকায় কিন্তু আরবিআই। অর্থমন্ত্রী না, অর্থমন্ত্রীর কোনো ভূমিকা নেই টাকার ক্ষেত্রে। এইবার আসবো আমরা অঙ্কে। দেখো এখানে বলছি, দেখো এ বি একটা কাজ করছে, কদিন শেষ করছে? 3 দিনে শেষ করে দেবে। ভেরি গুড। একত্রে কাজ শুরু করা 2 দিন পর, তাহলে মানে কি এ বি যদি 2 দিন করে ফেলে, তাহলে বাকি আছে কত আর এ বি এর? 1। তাহলে এ বি যে কাজটা 1 ইউনিট করছে, তাহলে বি ছেড়ে দিল, মানে বি আর নেই, তাহলে আছে কি এ, সেই কাজটা 2 দিন বাদে কাজটা শেষ হলো, মানে 2 দিনকে লাগিয়ে দিয়েছে। তার মধ্যে বোঝাই যাচ্ছে যে এদের যদি আমি এলসিএম করি কত আসবে? 2। তাহলে এখানে আসবে কত? 2 × 2, আর এখানে 1, 2 × 2। তার মানে কি বোঝা গেল যে এ বি এর এফিসিয়েন্সি পার ডে 2 করে, আর এ এর এফিসিয়েন্সি 1 করে। তার মানে এর যদি 1 হয় আর এ আর বি এর টোটাল যদি 2 হয়, তাহলে বি মানে কত? 1। বুঝতে পেরেছো? এরূপ ক্লিয়ার? শুনতে পাচ্ছ না নাকি ভাই? কথা বলেন। তাহলে 1 করে ওদের হচ্ছে এফিসিয়েন্সি। ঠিক আছে, তাহলে বলছে 3 দিন শেষ করেছে, মানে মোট কাজটা এবি করতে 3 দিন লাগায়। তাহলে এ বি এর পার ডে লাগে কি? 2 ইউনিট করে করে পার ডে। তাহলে 3 দিনে কত করবে? 6 ইউনিট কাজ করবে। এবার এই 6 ইউনিট কাজটা এ কদিনে করবে? এ করুক আর বি করুক, কদিন লাগবে? 1 করেই তো কাজ করে, সেই 6 দিনই লাগবে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট এগাবো। এখানে দেখো কী বলে 27 দাগ ভাই, 504 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি স্কুলে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত, এটা তোমাদের করিয়েছিলাম PYQ কোশ্চেন, এটা অ্যান্সার অপশানে বোঝাই যাচ্ছে। 12 জন মেয়ে স্কুল ছেড়ে চলে গেল, ওই অনুপাতে কত হবে? চলো তাহলে দেখো 13 আর 11 কত হয় ভাই? 24। আর 24 মানেই কত? 504। কত গুণ বেশি আমরা দেখে নেবো ভাগ করে। 24 দিয়ে কাটলে কত হবে? 24 দুগুণি 48, রইল বাকি 2। 24 21 গুণ বেশি। তাহলে 13 আর 21 কত হবে? 13 13কে 13, 13 দুগুণি 26। আমি কীভাবে ভাবতে বলেছিলাম মনে আছে? কীভাবে ভাবতে বলেছিলাম মনে আছে তোমাদের নাকি? হ্যাঁ তো বলে দিলে। এখানে ভাবতে বলেছিলাম 20, তাই 13 দুগুণি 26, 20 মানে 260, আর 1 মানে কি? 13কে 13 মানে 273। এইভাবে ভাবতে বলেছিলাম গতদিন, এইভাবে একটু ভাবতে বলেছিলাম, কালকে শিখিয়েছিলাম। ক্লাসটা ডাউনলোড দেবো, একটু সমস্যা হয়েছে ওই জন্য, রেকর্ডিং কিছু সমস্যা আছে। তাহলে এখানে কত আছে? তাহলে 21 গুণ বেশি, তাহলে 13 21 হচ্ছে 273। অনুপাত দেখো 11 মানে কত ভাই? 11 মানে তো সোজা 2 আর আগে 3 হয়ে গেল, কালকে শিখিয়েছিলাম। তাহলে এই হচ্ছে তোমার অনুপাতে ছিল। এইবার চলে গেছে কে? মেয়ে চলে গেছে। তাহলে মেয়ে যদি চলে যায়, সে 273 273ই থাকবে। এদিকে কত হচ্ছে ভাই? বিয়োগ করলে 2 আর কয় দাও? 11, 9 দাও 11, হাতে রইল 1 2 1, 219। এবার দেখো 2 আর আগে 3, 7 2 9, মানে কি 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 9 সাথে 3 কে 3, এইটাই আনসার, তার মানে দেখার দরকার নেই। আর 3 সাথে 21, 3 3 কে 9। ঠিক আছে, কিচ্ছু নেই। যেটা ব্যক্তিটা চলে গেছে সেটা বাদ দিলাম,
কিন্তু এ তো আর যায়নি, যা ছিল তাই, ব্যাস এবার শুধু অনুপাত করে দিলাম, অ্যান্সার শেষ। ঠিক আছে ভাই। তাছাড়া আর একটা জিনিস খেয়াল করলেই বুঝতে পারবে, সিম্পলি দেখে নাও, এই অঙ্কটা আমি দেখা মাত্র কী করে করব, দেখে নাও, আমি ভাই শেখানোর জন্যই আছি। অনুপাত দেখো চেঞ্জ কে হবে, 7 চেঞ্জ হচ্ছে, মেয়েদের চেঞ্জ হবে, এটা চেঞ্জ হতে পারে, কিন্তু এ তো যা ছিল তাই। তাহলে 13 দিয়ে মাল্টিপেল কোনটা, 91 মাল্টিপেল, 91 মাল্টিপেল, কিন্তু এ 81ও যাবে না, 73 ভাগ যায় না, তাহলে অপশান ডি আর হয়ে গেল। এবার 13-র কত গুণ, এবার দেখো এটা তো এখান থেকেই বোঝা যাবে এবার, ঠিক আছে, এইখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এইটা হবে না এইটা হবে। এইবার জাস্ট তোমার একটা মান তোমাকে বের করে নিতে হবে, কার মানটা বের করবে, যে 24-এর কত গুণ 21, 21 মানে কত, 200, কত পেলাম, 11টা গুণ করু জাস্ট, 231, দেখবো 231 কোনটা হবে জাস্ট, তাহলে হয়ে যাবে, গল্প শেষ। দেখো 3 গুণ করে যে মানটা বের করেছিল ওটা বের করে নেবে দরকার হয়, আরও যদি মনে করে যে বের করে দেবে তাও হবে, কিন্তু এটা বোঝাই যায় যে 81 হলে তো অনেকটা বেশি হয়ে যাবে, কারণ এর গ্যাপ 2-এর গ্যাপ আছে, তার মধ্যে এর মানটা অনেকটাই বেশি, তাহলে এখানে দেখো এখানে তো প্রায় সেম হয়ে যাচ্ছে, তাহলে এটা তো আসবে না, এখানে আরও কমে গেছে, মানে আরও কমে যাবে। ঠিক আছে, যাই হোক, যে বুঝতে না পাও তো প্রথম যে নিয়ম করালাম ওটাই করবে। দেখো এখানে কি বলছে, এবিসি এই অনুপাতে দেখো রয়েছে, ভাগ করা হলো, তাহলে এই টাইপের অঙ্ক শিখিয়েছিলাম। দেখো আমি কি বলেছিলাম, যে যে ভগ্নাংশ রয়েছে দেখো 1/4, আর এখানে কি রয়েছে অর্ধেক, মানে 1/2, মানে টোটাল কত, যেটা বলি এ পাচ্ছে কি বি আর সি এর অর্ধেক, এ পাচ্ছে বি আর সি এর অর্ধেক, তার মানে কি অর্ধেক মানে এ বাই, লিখে দিলাম 1/2, অর্ধেক মানে অনুষ্ঠিত কেন করবে এখানে, 1/2 মানে 2 ভাগের ভিতরে 1 পাচ্ছে। আবার এইদিকে বলছে বি পাই, যে আগে তাকে উপরে লিখবে, এ আর সি এর 1/4 অংশ। এইবার দেখো একটা সিম্পল, মাথা ঠান্ডা করে বুঝলেই বুঝতে পারবে, এগুলো কিন্তু খুব সোজা। এটা কি এবিসি, এখানেও কি আছে, তাহলে এবিসি টোটাল মান কত হচ্ছে, এখানে যোগ করলে 3 আসছে, এখানে করলে 5 আসছে, তাহলে ভাই এটা তো হবে না, 2 জায়গায় এবিসি আছে, তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে সমান করতে হবে, কারণ এখানেও এবিসি, ওপরটাতেও এবিসি রয়েছে, তাহলে আমাকে কী করতে হবে, সমান করতে হবে। সমান করতে গেলে কি করতে হবে, এইগুলোর সঙ্গে 5 গুণ করে দাও, 15 হয়ে গেল, এইটার সঙ্গে 3 গুণ করে দাও, তা আমরা তাহলে এটাকে কি লিখতে পারি, 5 গুণ মানে এই 1 মানে 5 অক্ষে 5, আর 2 মানে 5 2 10 হয়ে গেল 15, এখানে কি 3 গুণ করেছি মানে 3 অক্ষে 3 বিয়ের মান, আর এসির মান, তাহলে কত 3 আর 4 12 হয়ে গেল, টোটাল 15 হলো। তার মানে এখানে ইজিলি আমরা পেয়ে গেলাম যে ভাই এর ভ্যালু 5, বি এর ভ্যালু 3, এর টোটাল মান কত, টোটাল তো 3 5 15, তাহলে এখানে যদি 15 হয়, এখানে তাহলে কত দেখো 5 আর 3 8 হয়ে গেল, তাহলে আর কত বাকি, 7 বাকি, তাহলে 7 হচ্ছে সি এর মান, রেশিও পাওয়া গেল। এইবার ইজিলি করতে হবে, 5 3 7, এবার কিন্তু আমি ডিলিট করে দিলাম পুরোটা। এই পর্যন্ত বুঝতে পেরেছো তো, সিম্পল, একদম কিচ্ছু নেই। এইবার তাহলে আমরা অঙ্কের দিকে যাব, যে কি পেলাম, রেশিও এর ভ্যালু পেলাম 5, বির ভ্যালু পেলাম 3, সি এর ভ্যালু তাহলে কত 7, এই পেয়েছি। এবার এখানে বলেছে কি দেখো ভাই, আচ্ছা 3 ছিল তো বি এর ভ্যালু, 3 অক্ষে 3, হ্যাঁ ঠিক আছে, তাহলে বি অপেক্ষা এ কত বেশি, তাহলে বি অপেক্ষা এ কত বেশি, এখানে দেখতে পাচ্ছি আমরা কত বেশি, 2 বেশি। চলো তাহলে এবার টোটাল কত আমাদের 15, তাহলে 15-এর ভিতরে বি অপেক্ষা এ বেশি 2, তাহলে 56 25-এর মধ্যে কত, কাটাকুটি করো, 15 কাটলে 3 15 45, রইল বাকি কত বলো, 11 ভাই 3 15 45, 56 হতে কত বাকি, 11 বাকি, 11 বাকি, তাহলে 11 আর 2 মানে 112, 112-র ভিতরে 15 কবার যাবে, এগুলো শিখতে হবে। 7 15 105, 7 15 105, তাহলে 112 হতে কত বাকি, 75,
75, 5 15 75, তাহলে 375 ডবল কত হয়? 600 সামথিং, 750 তাহলে 750 হবে। 750 তাহলে এটাই আনসার। চলো, কোনো ব্যক্তি ব্যাংকে বাৎসরিক 5% সরল সুদের হারে 2400 টাকা জমা রাখলে ওই টাকা 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনবে। তার মানে কি? 2400 টাকা রাখলে আর 3000 টাকা পরিণত হবে, তার মানে তুমি সুদ নিচ্ছ ক টাকা? 600 টাকা 500 টাকা সুদ হবে। তাহলে 600 টাকা সুদ। আর কত বছর লাগবে 600 টাকা? সিম্পলি ভাবো ভাই, 2400 টাকার 5% সুদ মানে কি? পার্সেন্টেজের জন্য কি বলেছিলাম? দুটো শূন্য গায়েব, তাই তো? আমি তো শিখিয়েছিলাম এটা, যে 2400 এর 5%, তাহলে পার্সেন্টেজ মানে কি? দুটো শূন্য, পার্সেন্টেজ মানে দুটো শূন্য কাটা। 120, হ্যাঁ। তাহলে 5 24 কত? 120 অর্ধেক করে দেখো, একে অর্ধেক করে একটা শূন্য গতকাল বলে দিলাম, তার মানে 120। তাহলে প্রত্যেক বছরে 120 তোমার সুদ হতে হবে কত? 600 টাকা। তাহলে 600কে আমরা 120 ভাগ করবো, করলেই তো পেয়ে যাবে যে কত বছর, তাই না? এক বছরে 120, তাহলে 600 টাকা করতে হবে, তাহলে ভাগ করলেই তো পেয়ে যাবে এক বছরটা দিয়ে। তাহলে 5 12 60, মানে 5 বছর। বোঝা গেল? কিচ্ছু নেই, এইসব অঙ্ক কিন্তু ঝটপট করে করে দেবে পরীক্ষার সময়। এটা সূত্র অ্যাপ্লাই করব, দেখো পরপর সংখ্যার যদি গ্যাপ সেম থাকে, গ্যাপ দেখো সব সেম, পরপর গ্যাপ সেম, গ্যাপ যখন সেম থাকবে তখন আমরা কি শিখেছি? যে একটা গড় বের করার সূত্র শেষ কি? প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা। তাছাড়াও একটা শর্টকাট তো বলবো, আমরা কি শিখেছি দেখো, n ইন্টু n প্লাস 1/2। 1/2 করলেও হবে। তাহলে n মানে এখানে সংখ্যা কটা দেখো, 2 থেকে 50 ভিতরে জোড় সংখ্যা কটা? 25টা। ইন্টু n প্লাস 2 মানে কত? 26। 26 বাই 2 করলে কি হচ্ছে? আসছে মহিত? 650। এটা তো হচ্ছে গড় বেরোবে আমার। তাহলে 13 পঁচিশে কত হয়? প্রথম সংখ্যা বাই শেষ সংখ্যা বাই 2 করলে তো আমার গড় বেরোবে, সেটা করবো তো। এটা কি করলে তোমরা? 2 আর এদিকে 50 যেত। আচ্ছা ঠিক আছে, ভুলে গেছো নাকি? বা এটা জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা বলে 2 গুণ করতে হয়, করলেই তো হয়ে যায়। ভুলে গেছে এরা। কেটে গেলে কি হবে তাহলে? 26 পঁচিশে 550। আচ্ছা, তাছাড়া এই অঙ্কটা তোমরা দেখে বুঝতে পারলে না যে এই অ্যান্সার এটা হবে? কে কে বুঝতে পেরেছিলে যে এইটাই অ্যান্সার? দেখে দেখা মাত্র, 650 দেখা মাত্র বুঝতে হবে না ভাই? এখানে জোড় সংখ্যা কটা সংখ্যা আছে? আরে বোঝো, 25টা সংখ্যা। 25। তাহলে 25টা সংখ্যা আছে মানে কি 25-এর মাল্টিপেল হবে? একটা অপশানই আছে ভাই 25-এর মাল্টিপেল। আরে ভাই এত শেখাই, 25 625, এদিকে দাদা একটা 25 থাকতে হবে 650। আর আমি কেন করব সব? আমার তো জানি যে এখানে সংখ্যা কটা, 25টা। তাহলে যে কটা সংখ্যা তার সঙ্গে আমরা গড় গুণ করলে অ্যাকচুয়াল মান পাই, তার মানে নিশ্চয়ই সেটা 25-এর মাল্টিপেল হবে। এটুকু তোমার দিমাগে থাকতে হবে। অপশানগুলো দেখো তো, 25 দিয়ে ভাগ যাবে কোনটা? 25 দিয়ে ভাগ যাওয়ার শর্ত কি? গতকালই শেখালাম, শেষে যদি 25 থাকে, 75 থাকে, দুটো শূন্য থাকে, আর হচ্ছে 50 থাকে, তবেই 25 দিয়ে ভাগ যায়। তো এটা তো যাবে না, এটা যাবে না, এটা যাবে না। জিকের মতো করবে এইসব অঙ্কগুলো, কি যে করো ভাই। তাছাড়া পরপর জোড় সংখ্যা যদি থাকে, প্রথম থেকে জোড় সংখ্যা থাকে মানে কি, যতগুলো জোড় থাকে তার সঙ্গে এক প্লাস করলে কি হয়? জোড় সংখ্যার গড় হয়। তাহলে 50 পর্যন্ত জোড় সংখ্যা কটা? 25টা। 25টার জোড় সঙ্গে এক যোগ করলে হয়ে গেল গড়। আর গড় মানের সঙ্গে যতগুলো সংখ্যা যোগ করলে কি আসে? টোটাল মান। গুণ করে দেখো এটা। আর মৌলিক সংখ্যা হলে কি হয়? সরি, বিজোড় সংখ্যা হলে কি হয়? যতগুলো সংখ্যা ওইটার তার কি গড়। এগুলো ভুলে গেছে এরা। আর তাছাড়া গড় দেখো, যদি ডিফারেন্স সেম থাকে, গড় বের করার সূত্র আছে কি? প্রথম সংখ্যা শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা, বা প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা, একই বিষয়। বাই 2 করলে আসবে গড়। তাহলে 52/2 করলে আমার গড় আসছে, তার সঙ্গে সংখ্যা, গড়ের সঙ্গে সংখ্যা গুণ করলে কি হয়? মোট মান হয়। দেখো কত রকম উপায়। কিন্তু এই অঙ্কটা যারা দেখা মাত্র 650 করতে পারেনি, আমার লজ্জা এটা। আমি এত শেখাচ্ছি ভাই, যে অঙ্ক দেখা মাত্র অ্যান্সার করা শিখতে হবে। চলো, অর্ধেক ভর্তি অবস্থায় এখানে একটু মিস্টেক আছে। এই 40টা তোমাদের আমি অ্যান্সার কিন্তু মানে অঙ্কে হয়তো বলেও দিয়েছিলাম আমি টাইপ করে। এখানে 80 হবে, হ্যাঁ? না তোমরা তো বুঝতেই পারবে যে এখানে কেন এত কম হবে। এত হওয়ার কথা না। অর্ধেক যদি হয়, এক শিখি খালি মানে তো 75% ভরা। কি করবে? প্রথমে কি করবে? একটা এরকম আঁকবে,
এখানে দেখো যে অর্ধেক, আচ্ছা এই হচ্ছে অর্ধেক। অর্ধেক যখন বালতিটা রয়েছে 70 কেজি ওয়েট, সিকি, সিকি মানে কি? 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ, 1 ভাগ। সিকি মানে কি? 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, আধুলি গধুলি সিকি এসব পড়ুনি, 25 পয়সা। তাহলে 100 পয়সার মধ্যে 25 পয়সা কত ভাগ হয়? 1/4 ভাগ। মানে কি 4 ভাগের, আমি যদি এটাকে 4 ভাগ করি, এই 4 ভাগের ভিতরে 1 ভাগ খালি, তার মানে ভরা কত ভাগ? এইগুলো সব ভরা। তাহলে সিকি এ তখন কি বলছে 80 কেজি হয়। এই 80 কেজি, এবার এইটুকু বোঝো, এই এই ছবিটা আঁকতে পারলে গল্প শেষ। তাহলে দেখো প্রত্যেকটা ভাগের জন্য কত, এইটুকু ডিফারেন্স কত? 70-80 ডিফারেন্স কত? 10। তাহলে বলতে পারি প্রত্যেকটা ভাগ হচ্ছে 10 করে। 10 করে। তার মানে জল আছে কতটুক বালতিতে? 10 10 10 30। জল আছে কত? 80 আর 30 আছে। 40 আছে তো। কিন্তু এইখান থেকে আমরা বালতির ওয়েটটা বের করতে পারবো। কী করে বালতির ওয়েট বের করে নেবো? তুমি যে কোনো ধরো, তুমি যদি 70 টাকায় ধরো, অর্ধেক ভর্তি মানে কতটুক জল আছে? 10 আর 10 20। 20 আছে মানে বাকিটা কি? বাকিটা তো ইতিহাস না, বাকিটা কার ওয়েট? বালতির ওয়েট। বালতির weight। টোটাল ওয়েট 70 বলেছে, তার ভিতরে জলের ওয়েট 10 আর 10 20, তার মানে নিশ্চয়ই বালতির ওয়েট হচ্ছে 50। পরেরটা চেক করতে পারো, যখন এইখানে তোমার টোটাল হচ্ছে 80, জল আছে কত? 10 10 10 30, তাহলে 80 থেকেও 30 বাদ দাও, তাও দেখবে তোমার কত আসবে? 50 আসবে বালতির ওয়েট, কারণ বালতির ওয়েট তো ফিক্স। বোঝা গেল? তাহলে বালতির ওয়েট হচ্ছে 50 আর জল রয়েছে কতটুক? 40 কেজি। ক্লিয়ার তো এটুকু? হ্যাঁ। এবার বলছে পঞ্চমাংশ ভর্তি অবস্থায় পাত্রটির ওজন। তাহলে এক পঞ্চমাংশ, 2 পঞ্চমাংশ মানে কি? 40 লিটার জল আছে, তার 2 পঞ্চমাংশ প্লাস বালতির ওয়েট যোগ করলে মোট ওয়েট পেয়ে যাবা। তাহলে এখানে কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে 5 8 40, তাহলে 8 দুগুণি 16 আর 50 66 কেজি। বুঝতে পেরেছো? জাস্ট বুঝে বুঝে করবে, অঙ্ক সোজা, মুখস্থ করে অঙ্ক করবে না। দাদা একটু বলবে, দাদা একটু বলো এটা। কোথায় বুঝতে পারোনি বলো ভাই? এই যে বালতির ওজনটা বের করলে না, এখানে একটু বলুন। বালতির ওয়েট, কি করে বের করলে, মানে বালতির ওয়েট বুঝতে পারলে না? মানে একটু বলুন না এটা। আচ্ছা, এইখানে তুমি বুঝতে পেরেছো? এই যে আমার বলে দিয়েছে অর্ধেক, এই অর্ধেক করেছিলাম, এই জন্য বালতির অর্ধেক ওয়েট বলেছিল 70। 70 কেজি এটা। আর এই সিকি অংশ খালি, সিকি অংশ খালি মানে কি? 4 ভাগের ভিতরে 1/4। 1/4। 4 ভাগের ভিতরে 1/4 না, 4 ভাগের ভিতরে 1 খালি, তাই 1/4 লিখছি। ঠিক আছে? টোটাল যদি 4 ভাগ হয়, দেখো তার জন্য কী করেছিলাম, কটা ভাগ করেছিলাম? দেখো 4টে ভাগ করেছিলাম, 1টা 2টো 3টে 4টে ভাগ। ঠিক আছে? যেহেতু 4 ভাগের ভিতরে 1 ভাগ, তাহলে 4 ভাগের ভিতরে 1 ভাগ মানে এইটুক খালি। তাহলে এইটুক খালি অবস্থায় এই টোটাল ওয়েট কত? এখানে 80 কেজি। 80। এবার 80 কেজি যদি হয়, দেখো অর্ধেক যখন ছিল এইখানে ছিল, আর এইখানে যখন হচ্ছে 80, তাহলে এইখানে যখন ছিল 70, এখানে গিয়ে বাড়লো কত? 80। তার মানে এই গ্যাপটুকু কত? 10। 10। তার মানে প্রত্যেক ভাগের জন্য জল কটুক 10। আর এরকম কটা ভাগ আছে? 4টে ভাগ করেছিলাম আমরা, তাই তো? 40। তার মানে 40 হচ্ছে মোট জল। আর প্রত্যেকটা ভাগে জল কত? 10। এইবার দেখো যখন অর্ধেক ওয়েট ছিল, কতটুকু ওয়েট ছিল? 70। 70। তার ভিতরে জল ক কেজি ছিল? আরে ভাই দেখাই তো যাচ্ছে, কতটুকু ছিল জল? 20। এই 10 আর এই 10, এইটুকুই তো অর্ধেক, তাহলে 20 ছিল। তাহলে 20 70 থেকে 20 তো হচ্ছে জল, তাহলে বাকিটা কি? নিশ্চয়ই বালতি। বালতির ওয়েট। বুঝে গেছো? তুমি এখানে 80 ধরলেও দেখো চলে আসবে। 1 ভাগ 2 ভাগ 3 ভাগ ভরা, তার মানে 30 লিটার জল। তাহলে 80 থেকে 30 লিটার জল দিলে 50 কি? 50। বালতির ওয়েট। এবার বালতির ওয়েট তুমি যেখানে ধর তো ফিক্স থাকবে, বালতির ওয়েট তার চেঞ্জ হচ্ছে না, জল বাড়া কমা করছো তুমি। বালতির ওয়েট তাহলে 50 কেজি। সিমিলারলি বলছি এখানে ভর্তি অবস্থায়, তাহলে ভর্তি অবস্থায় মানে কি? 2 পঞ্চমাংশ ভর্তি অবস্থা, তাহলে 40 লিটার আমার টোটাল জল, তার ভিতরে বলেছে কটক নিতে 2 পঞ্চমাংশ। 2 পঞ্চমাংশ নিলাম, নিলে একটা জল আসলো, তার সঙ্গে কী করতে হবে? টোটাল ওয়েট বের করতে গেলে বালতির ওয়েটটাও তো নিতে হবে ভাই। ঠিক আছে? জলটা বের করে নেবো, 5 আর 40 মানে 8 দুগুণি 16, আর তার সঙ্গে বালতির ওয়েট হয়ে গেল শেষ। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। নেক্সট, আমাকে অনেকে আজকে তোমরা মেসেজ করেছো যে দাদা তোমার জন্যই এত পর্যন্ত এসছি, অত পর্যন্ত এসছি। আমি একটা কথাই বলবো, অনেকেই চাকরি পাবে এবার জানি, আমি একটা কথাই বলবো ভাই, আমি 100 টাকায় পড়ানোর উদ্দেশ্য সবাই জানো।
আর তোমরা মেহনত করেছো বলেই তোমরা এই পজিশনে এসছো। এর ক্রেডিটটা আমি, সব নেওয়াটা আমার বোকামি। হ্যাঁ, আমি কিছুটা আছি, ম্যাক্সিমামটা আমি বলবো একটা অনলাইনের স্টুডেন্ট সে 95% এফোর্ট দেয়। হ্যাঁ, আমার ক্ষেত্রে একটু অন্যরকম, আমি একটু গালিগালাজ করি, উল্টো পাল্টা বলি মাঝে মধ্যে, এরা নির্লজ্জ বেহায়া এইসব কথাগুলো উল্লেখ করি। পার্সোনালি নেবে না, তোমাদের ভালোর জন্য বলি আখিরে, ঠিক আছে? দাদা আমি তো পুরনো স্টুডেন্ট, আমি তো প্রথম থেকে ছিলাম আগের থেকে। সে যাই হোক, সত্যি দাদা তোমাদের কাছ থেকে অনেকটা যাই হোক, ওটা না, আমাকে অনেকে আজকে মেসেজ করেছে, আমি স্ট্যাটাসটা দিয়েছিলাম বলে। চলো, কত লিটার জল মিশ্রিত করলে 5 লিটার দ্রবণে দুধের পরিমাণ 45% থেকে কমে কত হবে 25%? এই টাইপের অঙ্কের ক্ষেত্রে তুমি কী করে নেবে জানো? অঙ্ক ইজি হয়ে যাবে। 5টাকে তুমি 50 বা 50 ধরে নাও, বা হচ্ছে তুমি আর একটা কাজ করতে পারো, 50 না ধরলে 500 ধরে নাও। যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, কী করবে দেখো, তুমি 100 গুণ করে নিচ্ছ, তার মানে 100 আমরা বেশি ধরছি। একটু বুঝে নেবে যে আমি এখন 100 গুণ ধরে নিচ্ছি, তার মানে লাস্টের যে অঙ্কটা অ্যান্সার আসবে তার থেকে আমি 100 বাদ দিয়ে দিলে আমার অ্যাকচুয়াল অ্যান্সার আসবে। দেখো, গুণ করছি, তার উল্টোটা করলে আমার অ্যান্সার চলে আসবে। এটা কি বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? তোমার সুবিধা হবে। দেখো, 5টাকে আমরা 500 ধরে নিলাম, লাস্টে 2 শূন্য বাদ দিয়ে দেবা, গল্প শেষ। তাহলে 5টাকে আমরা 500 ধরলাম, তাহলে 500-র 45% ভাই কত হবে? 500-র 45% কত হবে? 225। আরে ভাই, একটা 45% মানে কি? 45% মানে কি? 100-তে 45, তাহলে 500-তে 5 গুণ করে দাও ভাই। দেখো, 4 5 20, মানে 200 আর 5 5 25, তাহলে 225। তাহলে 225 হচ্ছে কি আমার এটা জল মিশ্রিত দুধের পরিমাণ, দুধ, মিল্ক। আর বাকিটা ওয়াটার। তাহলে 500 থেকে 225 বাদ দিলে কত হবে? 250 আর 25 পড়ে যাচ্ছে এখন 275, তাই না? 275 এলো। এবার বলছে থেকে কমে 25% হবে। 25% ফ্র্যাকশন ভ্যালু করবে। 25% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয়? 1/4। কী হবে? 1/4। তাহলে 1/4 মানে কি? টোটাল মিশ্রণ যদি 4 হয়, তার মধ্যে 1 হবে হচ্ছে দুধ। আর বাকি আছে কি তাহলে? 3 বাকি। 3টা হচ্ছে জল। এইবার দেখো, আমার চেঞ্জ কে হবে? দুধের পরিমাণ 45% থেকে কমে এত পার্সেন্ট হবে। কত লিটার জল মিশ্রিত করলে, তাহলে চেঞ্জ কে হবে? জল। মেশাচ্ছি জল। দেখো, যেটাই মেশাবো সেইটাই আমার পরিবর্তন হচ্ছে, কিন্তু দুধ কিন্তু আগে বুঝেছিল, এখনও আছে, শুধু জলের পরিমাণ বেড়ে যাচ্ছে বলে পার্সেন্টেজ কমে যাচ্ছে। তাহলে সেম আনতে গেলে কী করতে হবে আমার? 225 গুণ করবো। 225 গুণ করবো এক্ষেত্রেও তাহলে 225 গুণ করবো, তাহলে কত হবে? এ ভাবো ভাই, 3 25 75, 3 দুগুণি 6, মানে 625। কী করে করলাম দেখলে? 225, এটা তাহলে 200কে ভাগ করে 3 দুগুণি 6, মানে 600, আর 3 25 75, মানে কি 675। তাহলে তুমি মেশাচ্ছ কত আমাদের হিসাবে? দেখো, 272 থেকে 672 বিয়োগ করলে কত ভাই? 400। 400। ওই যে 2 শূন্য আমরা এক্সট্রা ধরে নিয়েছিলাম, আউট করে দাও, 4 লিটার। ঠিক আছে, না ধরলেও হতো ভাই, পয়েন্টে আসবে যে এটা মানে কত? 2.25। রেশিও করে করতে গেলে অনেকটা টাইম লেগে যায়গা, তুমি পরে যখন ভ্যারি করবা দেখো অনেক বড় হয়ে যাচ্ছে। বুঝলে মোহিত? করা যাবে। ও যেটা বলছে 45% ফ্র্যাকশন হলে কত হয়? 5 9 45, 9/20, 9/20। তাহলে 9 যদি হয়, এইটা 20-র মধ্যে 11 হচ্ছে কি? এটা মিল্ক, আর এটা হচ্ছে ওয়াটার। চলো, তাহলে এই পার্সেন্টেজ দেখো কী হচ্ছে পরে? 1/4 মানে 1/3 হবে। এবার সেম করতে হবে জল, মানে এখানে 9 গুণ, এটা করলে কত হবে? 27 হবে, অসুবিধা নেই। তাহলে এখানে 27 হয়ে গেল, 9 গুণ করলাম মানে এটা কিন্তু 27 হয়ে গেল। তার মানে মেশাচ্ছি কত আমাদের হিসেবে? আমাদের হিসেবে 16 মেশাচ্ছি। কত মেশাচ্ছি? 16। ঠিক আছে, এ বোঝাই যাচ্ছে, একটাই 16 ভাগ যাবে 4 দিয়ে, এটাই অ্যান্সার। 20 মানে 5। আর দেখার দরকার হয় না ভাই, এই 4-এর মাল্টিপল হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, তাহলে এখানে কত? 16, এটাও সোজা হয়ে গেল, 16 আসছে। তাহলে এখানে কি 20 মানে কত? আমরা 20 টোটাল হয়েছে 20, 20 মানে 5, 16 মানে কত? এটা আরও শর্ট, এটাই করো, অসুবিধা নেই। 4 বছর, হ্যাঁ ঠিক আছে। এটা বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পারলে? কী বুঝতে পারলে? চলো, সবাই বুঝতে পেরেছি। একটি বৃত্তাকার বাগানের চারিদিকে সমপরিসরে রাস্তা আছে, রাস্তার ভিতরকার ও বাইরের দিকের পরিধির কত? দেখো, পরিধির সূত্র তো সেমই হবে,
তো বাইরের দিকটা আমরা 2πr ধরবো বেশি মান, তাহলে 2πr বড় আর ধরলাম, মাইনাস ভেতর দিকটা ছোটো আর ধরবো 2πr, আর এদের এই পার্থক্য তাই বিয়োগফল দিলাম, এটা বলছে 44। এবার জাস্ট ক্যালকুলেশন করবে কি হচ্ছে দেখো, এখানে কমন কি 2π কমন, 2π মানে কি 22/7 ডাইরেক্ট লিখে রাখলাম, এটা কমন থাকছে, পায়ের ভ্যালুটা পাতা দিয়েছি, 2π কমন নিয়েছি, তাহলে কি পড়ে থাকছে r মাইনাস r। বড় আর মধ্যে ছোট আর। এই মায়ের আর বা ছোটো আর বড় আর পার্থক্য তো এইটা, তাই না? তাহলে এইটা সমান সমান কত 44, ঠিক আছে? তাহলে এখানে কাটাকুটি যাবে, দেখো এটা গুণাকার আছে 22 দুগুণি 44, তাহলে 44 কেটে গেল, তাহলে আর মাইনাস আর, এই যে পার্থক্য এটাই তো রাস্তার প্রশস্ততা কত 7, তাহলে পরি পার্থক্য এত মিটার হলে রাস্তার প্রশস্ততা কত আসছে 7 মিটার অ্যান্সার। কিচ্ছু নেই এইসব অঙ্কে, কিচ্ছু নেই কিন্তু, ভয় ডর এসবে পাওয়ার দরকার নেই, সোজা অঙ্ক, যা সূত্র মনে রাখতে হবে। চলো নেক্সট। এক অসৎ কাপড় ব্যবসায়ী গতকাল শিখিয়েছিলাম, আর কিছু বলবো না ভাই, যে প্রতি মিটার কাপড়ে পরিবর্তে 80 সেন্টিমিটার দিচ্ছে, তাহলে 100 সেন্টিমিটারের জায়গায় 80 সেন্টিমিটার দিচ্ছে, তাহলে 80তে কত 20 লাভ করে ফেলছি, 100-এ কত, এই 100-এ কত তার বের করবো না, ডাইরেক্ট কেটে দেবো যে 1/4, 1/4 মানে কি 25%, এই 100 গুণ করে বোকামি করার দরকার নেই যে 4 25 আবার 100 হয়। চলো, বার্ষিক বেতনে 8,000 টাকা কর ছাড় দেওয়া হয়, তারপর 1% হারে কর ধার্য করা হয়, তাহলে প্রথম 8,000 টাকা তোমার ছাড় দিয়ে দিয়েছে, তারপরে 1% হারে তুমি আবার কর ধার্য করছো, ভেরি গুড। একজন চাকরিজীবী বছরে 160 টাকা, আচ্ছা সিম্পল আছে, 160 টাকা কর দিলে তার মাসিক বেতন কত? সিম্পলি ভাবো অঙ্কটা, যে বলছে 1% হারে দেখো 8,000 টাকা বেতন হবে, 8,000 টাকা কর ছাড় হবে, মানে 8,000 টাকা কোনো বেতন তোমার, প্রথম 8,000 টাকা তোমার কোনো প্রকার কর দেবে না, এবং তারপর 1% হারে কর দেবে, 8,000 টাকার উপরে যখন যাবে 1% হারে, তুমি একজন চাকরিজীবী তুমি দিচ্ছ কত 160, তার মানে 1% মানেই কত 160 টাকা, তাহলে তুমি কর দিচ্ছ কত টাকার উপরে, তাহলে 100 মানে কত করলে কত হবে, তাহলে তুমি 16,000 টাকার উপরে কর দিচ্ছ, কিন্তু তোমার কর ছাড় ছিল প্রথম ক টাকা 8,000 টাকা, তাহলে তোমার বেতনে তো সেই 8,000 টাকা নিশ্চয়ই ছিল, তোমার তো ছাড় দিয়েছে, তাহলে কর দিয়েছো 16,000 টাকার উপরে, তাহলে বাকি এখনও 8,000 টাকা কিন্তু তোমার দেওয়া লাগেনি কর, সেটাও তোমার ইনকামের মধ্যে পড়ছে, তাই ওই টোটাল বেতন কত হলো বছরে, বার্ষিক কিন্তু ওটা 24,000 টাকা, তাহলে বছরে যদি 24,000 টাকায় মাসিক বেতন চেয়েছে, ভাগ করবো 12 দিয়ে, তাহলে কত হবে 2024 বুঝতে পেরেছো? কিছু আছে অঙ্কটায়, হাতি গোড়া মুড়ি কিচ্ছু আছে? কিচ্ছু নেই, শুধু এইটুকু বোঝার বিষয়, আর কিচ্ছু না, যে 8,000 টাকা তো প্রথমে কর দেওয়া লাগেনি, কর দিয়েছে 16,000 টাকার উপরে, বলো। এই 2,000 টাকা দিলে বোঝা যাচ্ছে না যেটা 8 দ্বারা ভাগ করা হচ্ছে, এটা তাহলে এখানে হয়ে যাবে না? না না, কেন 8 দ্বারা বিভাজ্য হবে কেন, এক্ষেত্রে তো অন্য কিছু আসতে পারতো ভাই, এটা করবে নাকি যে 2,000 টাকা 8 দ্বারা বিভাজ্য বলে এটা আসছে না, এটা কিন্তু কোনো ফ্যাক্ট না, এটা ভুল হচ্ছে, কারণ এখানে যে 1% জায়গায় যদি অন্য 5% করে দিই তখন কী করতে, 5% এলে কত আসতো দেখো, জানো দেখো তো 5% এলে কত আসতো, 5 কুড়ি 100 কত হচ্ছে, 32 তাহলে 3200 আসছে, তাহলে 3200 প্লাস 8,000 কত তো তখন, 40 হ্যাঁ 40 মানে 20,000, তাহলে সেইগুলো কিন্তু এই 40,000কে 12 দিয়ে ভাগ করলে কত হয়, দেখো এবার 36 তখন কি 2,000 আসতো না, এই জন্য কিন্তু তুমি যেটা বলছো ওটা হবে না, কারণ এখানে তোমার বেতন 8,000 টাকা না, 8,000 টাকা প্লাস তুমি কর দিয়েছো 16,000 টাকার উপরে, তাহলে সেই 16,000 টোটাল, কারণ তোমার প্রথম 8,000 টাকা তো ছাড়, তোমার বেতনের প্রথম 8,000 টাকা ছাড় দিয়ে দিয়েছে, আর কর নিচ্ছে কিসের উপরে 16,000 টাকার উপরে, ঠিক আছে? ওই জন্য তো লিখলাম 1% মানেই 160, তাহলে কর দিচ্ছে 100%-এর উপরে, তাহলে 100% মানে কত 16,000 টাকার উপর দিচ্ছি, তাহলে বাকি তোমার 8,000 টাকা তো সেভ রয়েছে, ওটা কর দেওনি, সেটাও তোমার বেতনের মধ্যেই পড়ছে, ওই জন্যই এই অঙ্কটা দিয়েছে। 25টি সংখ্যার গড় দিয়েছে 40, কিন্তু একটি সংখ্যাকে ভুল করে লেখা হয়েছে 25, আর তাহলে দেখো 25টা সংখ্যা গড় লিখেছে 40, একটা সংখ্যাকে ভুল করে লেখা হলো 25, আচ্ছা লেখার কথা ছিল 50, তাহলে বেশি লিখে ফেলেছো, কত বেশি লিখে ফেলেছো 25, তাহলে অ্যাকচুয়ালি গড় কত কম হবে 25 কম হবে, তাই তো 25টা সংখ্যায় 25 কম, তাহলে গড়ে কত কম 1 করে কম, কম করে লিখে ফেলেছি, তাহলে 1 করে যদি কম লেখে, লেখার কথা ছিল 50, ও সরি মানে বেশি হবে, মানে কম লিখে ফেলেছে, তাহলে কম লিখে ফেলেছে মানে কি গড়টা, অ্যাকচুয়াল গড়টা তাহলে আরও বেশি হওয়ার কথা, 25 বেশি হয়ে মানে কি মোট 25, তাহলে 25টা সংখ্যা দিয়ে ভাগ করলে প্লাস 1 করে গড় বাড়বে, তাহলে 41, ঠিক আছে সিম্পল। আর যারা বুঝতে পারবে না ওই গতানুগতিক নিয়ম করতে হবে, 25টা সংখ্যার মোট 4 পয়সে 100 মানে হচ্ছে 1000,
আচ্ছা, সে ভুল অবস্থা করেছে কত, 50-এর জায়গায় লিখে ফেলেছে 25, ভুল করেছে 25, তাহলে -25 আছে। তাহলে সঠিক মোট কত হবে, 1000 প্লাস 25 না -50, অ্যাকচুয়াল হবে কত ভাই বলো, +50, অ্যাকচুয়ালি +50 নাকি? +25 হবে। একদম, 25 হবে। কারণ এখানে তুমি 25 ধরে ফেলেছো, এখনো 25 বাকি, তার মানে +25 এখনো, তাহলে 1025। এবার 1025 সংখ্যা 25টা, 25 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। ওই যে শিখিয়েছিলাম ভাই, 4 10 40, আর এখন 25 একটা আছে, তার মানে 41। কালকে শিখেছিলাম 25 দিয়ে ভাগ করা, তাই না? তাহলে এই, আর ওটা জানতে পারলে মুখোমুখি হয়ে যাবে যে 25টা 40, এখানে 50 লেখার কথা, 25 লিখেছে মানে 25 বাকি, মানে এখনো গড় অ্যাকচুয়ালি 25 বেশি হবে। তাহলে 25টা সংখ্যার ভিতরে মোট 25, তাহলে গড়ে কত করে ভাই, 25কে 25 ভাগ করলে 1 করে গড়ে বেশি হবে, মুখোমুখি 41। চলো, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর এত সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ তাহলে এল অ্যান্ড বি বা ডব্লিউ লেখে, উইথকেও লেখে অনেকে, হ্যাঁ, তো উইথ লিখেছিল ডব্লিউ, দৈর্ঘ্য এবং প্রস্থের ডিফারেন্স বলেছে 6 মিটার। ওকে, যদি এর পরিসীমা এত মিটার হয়, তাহলে পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান 64। তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে কত হবে? তাহলে এইবার দেখো, বড় সংখ্যা মানে দৈর্ঘ্য, ছোট সংখ্যা মানে কি প্রস্থ হয়। তাহলে এবার দেখো, একটা তোমার পার্থক্য দেওয়া রয়েছে আর একটা যোগফল দেওয়া রয়েছে, তাহলে দুটো সংখ্যা পেয়ে গেলে একটা বড় সংখ্যা মানে দৈর্ঘ্য, ছোট সংখ্যা মানে প্রস্থ। আমরা কি শিখেছি, যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার যোগফল ও বিয়োগফল যদি দেওয়া থাকে, বড় সংখ্যার সূত্র কি, মানে দৈর্ঘ্য বেরোবে বড় সংখ্যা এখানে, যে যোগফল প্লাস বিয়োগফল বাই 2। তাহলে 32 আর 6 38/2 মানে কত হবে, 19। তাহলে দৈর্ঘ্য এলো 19, ক্ষেত্রফল চেয়েছে, তাহলে প্রস্থ বের করো। প্রস্থ বের করার নিয়ম কি, তাছাড়া একটা জিনিস বুঝতে পারছো যে 6 পার্থক্য, তাহলে বড় সংখ্যার থেকে 6 বাদ দিলেই তো ছোট সংখ্যা পেয়ে যাবা, তাই তো? তাহলে এবার গুণ করলে হয়ে যে 3 নং 27, একটা অপশনে আছে ইউনিটে 7, দেখো 3 নং 27 ইউনিটে একটা অপশনে 7 আছে, ঠিক আছে? এইগুলো লিখে নিতে হয় যারা জানো না। আচ্ছা, 38 দাগ দেখো, 581 টাকা এ ও বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যে এ এর টাকার 4 গুণ, বি এর টাকার 5 গুণ, সি এর টাকার 7 গুণের সমান। এই সমান বলা মানে কি, এলসিএম করতে হবে, তাই তো? সমান বলা মানেই কি করতে হয়, এলসিএম করতে হয়, ভুলে গেছো নাকি? সমান বলা মানে এলসিএম করতে হবে। এলসিএম করো, 4 5 আর 7 পরস্পর মৌলিক, কত হবে? 240। আচ্ছা, 5 7 35, 4 35 কত, 140। এই 4 দিয়ে ভাগ করলে কত, কিছু করার দরকার হয় না যদিও বা, দেখাই দিচ্ছি। যেটার মান বের করবে তার পরের দুটো গুণ করতে, তাহলে 5 7 35 হয়ে যাবে এর ভ্যালু, সমান যখন থাকবে তাহলে বি এর ভ্যালু কি, বি এর ভ্যালুটা বাদ দাও, তাহলে 4 7 28 হয়ে যাবে। আর এটা কি হবে, তাহলে 7 বাদ দাও, 4 5 20 হয়ে যাবে। এবার টোটাল যোগ করলে কত হচ্ছে, এটা করাই লাগে না, টোটাল যোগ করলে বাবু কত আসছে, দেখো কত আসছে, 83। আর সেই 83 মোট মানেই কত, 581, ঠিক আছে? আর এখানে বলছে এ ও বি এর পার্থক্য, এ ও বি এর পার্থক্য কত, 7। তাহলে এটার সঙ্গে দেখো সিম্পলি ভাববে যে 3-এর সঙ্গে কোন সংখ্যা গুণ করলে লাস্টে 1 আসে, একদম 7। তাহলে 7-এর সঙ্গে 749, 9 থাকা লাগবে, এটা অ্যান্সার। এইগুলো বুঝতে হবে যে 3-এর সঙ্গে কোন সংখ্যা গুণ করলে আমার একমাত্র 1 আসে, কোন সংখ্যা, দেখো তো 3 অক্ষে 3, 3 দুগুণী 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, এই 1 আসলে কি 7 গুণ করে, তাছাড়া আর আসে ইউনিটে 1 আসে, আসে না। তাই নিশ্চয়ই এখানে লাস্টে 7 আসে, 7 যদি থাকে তাহলে 7 7 কত, 49, তাই শেষে মাস্ট বি কত থাকা দরকার, 9 থাকবে, তো একটা অপশনে 9 আসে। এইগুলোই আমি শিখতে বলি ভাই, বারে বারে বলছি।
প্রসেস কীভাবে করছি আর কিভাবে আমি অপশানগুলোকে কাজে লাগিয়ে অ্যান্সারটা দ্রুত করছি, এইগুলো ভাই ফলো রাখতে হবে, তাহলে অঙ্কে তুমি বাজিমাত, আর কিচ্ছু না। চলো, কোনো একটি শহরের জনসংখ্যা 15% প্রতি বছরে বৃদ্ধি পায়। যদি 2009-এর শেষে জনসংখ্যা এত হয় তবে 2011, তাহলে পরের কথা বলেছে, তাহলে একবারে আমরা করব। 4000 রয়েছে, পরে 15% বেড়েছে, মানে ফ্র্যাকশন করে কত লিখতে পারি? 15% মানে ধার ধার করে শিখেছিলাম, তাহলে 23/20। এই যে গতকাল যেগুলো শিখিয়েছিলাম না স্কোয়ার, এখানে কাজে লেগে যাবে। যদিও বা 23-এর স্কোয়ার তোমাদের মুখস্থ, তাহলে দেখো 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 2 দুগুণি 4 কাটলাম, 4 মানে 10 করে থাকলো। 23 কত হয় দেখো, দেখো শেষে একটা 0 বাদ দিয়ে দিই, 23 3 দিকে 9, একটা অপশানই আছে না, দুটো অপশান আছে দেখছি। এখানে কত হবে অ্যান্সার? 5290। কারণ 23-এর স্কোয়ার কত হয়? 529। এটা 25 পর্যন্ত মুখস্থ করতে বলেছিলাম, আর এখানে 10-এর জন্য একটা 0, যদিও বা অনেকের 50 পর্যন্ত মুখস্থ, কিন্তু কালকের পর থেকে অনেকে প্র্যাকটিস করোনি, কিন্তু ভুল করেছো। ক্লাস করার পরে তোমরা প্র্যাকটিস করে ওয়েমার গ্রুপে দাওনি, ভেরি গুড। চলো লাস্টে আবার তোমায় ধরবো আজকে, দেখি কালকেরটা মনে আছে কিনা তোমাদের। একটি দ্রব্য বিক্রি করা হলো এত টাকার 35% ছাড়ে, আচ্ছা 26,000 টাকার 35% ছাড়ে, আচ্ছা যদি 15% ছাড় দেওয়া হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 65 মানে ওইটা, 85 মানে কত? কত হবে? 34,000 হবে এটা। দেখো ভাই, 65 মানে দেখো 65 না ওইটা, সিম্পল ভাবো যে একটি দ্রব্য বিক্রি করা হলো কত টাকা দিয়ে? 26,000 টাকা, 26,000। আর সেটা কি 35% ছাড়ের পরে। তাহলে 35% ছাড়, দেখো ছাড় কিসের ওপর হয়? এমআরপির ওপরে হয়। তাহলে 35% ছাড় দিয়েছে মানে কত পার্সেন্ট আছে আর? তাহলে 65%-এর ভ্যালু হচ্ছে 26,000 টাকা। তাহলে 65%-এর ভ্যালু 26,000 টাকা, ঠিক আছে। তাহলে এখানে তো আমার দেখো ছাড় কিসের ওপর হয়? এমআরপি। এমআরপি কত পার্সেন্ট হয় বলেছিলাম? 100%। তাহলে এমআরপি 100 মানে কত, তাই না? তাহলে 65%-এর ভ্যালু এত, তাহলে 100-এর ভ্যালু কত? ওটাই কিন্তু তোমার এমআরপি হিসেবে কাজ করবে। তাহলে 65 দিয়ে কাটলে কত হবে? এখানে তো এমআরপি তো চাইনি তো, 4 দিয়ে কাটছে। এবার দেখো আমি ক্লিয়ার করছি, এবার এইখানে কিন্তু ভাই এমআরপি আমার দরকার নেই। কেন দরকার নেই? দেখো সিম্পলি বোঝো, এইখানে তাই 15% ছাড় দিচ্ছ মানে কত পার্সেন্টে বিক্রি করবো? 85। পেয়ে গেলাম। তাহলে 65%-এর ভ্যালু যদি এইটা হয়, 85%-এর ভ্যালু কত? একবারে করতে পারি কি না? পার্সেন্টেজ আউট হয়ে যাবে। তাহলে এখানে 5 দিয়ে কাটবো, 5 13 65, 5 17-তে 85, 13 দিয়ে কাটলে কত? 13 2 26, কত ইজি হয়ে গেল না এবার? আরো বুঝতে পারছো? ক্লিয়ার হলো? চলো, যে আমরা বিক্রয় মূল্যে অঙ্ক করি না, যে ক্রয় বিক্রয়, সেরকম টাইপের এটা। 3টি সংখ্যার সমষ্টি বলে দিয়েছে 136। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত দিয়েছে দ্বিতীয় তৃতীয় সংখ্যা। তার মানে কি প্রথম দ্বিতীয় আর দ্বিতীয় তৃতীয় থাকলে কি করবে? ফর্মুলা করে দাও, ফর্মুলা করে তুমি নিয়ে চলে আসো। কি ছিল? 2:3 আর 5:3। যখন এ বি আর বি সি থাকে, মানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় এই আসে, তাহলে এখানে আমার কত আসছে? 10 15 9। 10 এইভাবে গুণ করো, তারপরে এই দুটো গুণ করতে হয়, 3 5 15, আর এদিকে 3 দিকে 9। ভাই টোটাল কত হচ্ছে? 34। টোটাল কত? 34। 4 দিয়ে যাবে, 4 দিয়ে। 34 টোটাল হচ্ছে 34। 34-এর মধ্যে দ্বিতীয় সংখ্যা কত? 34-এর ভিতরে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 15। আর কিছু করার দরকার হবে না, জানো তো? এইটা দেখলেই বোঝা যাচ্ছে 15-এর মাল্টিপল একটাই আছে। দেখেছো কত ইজি হয়ে যাচ্ছে? যাই হোক, তাই 34 মানেই 136, তাহলে 15 মানে কত? ঠিক আছে, এটা কত গুণ যাচ্ছে? 4 গুণ যাচ্ছে। ঠিক আছে, ওই জন্য বলি ভাই যে অপশানগুলোর দিকে খেয়াল রাখবে। চলো, 8 ঘন্টা করে কাজ করে 15 জন পুরুষের 21 দিন সময় লাগে। M1D1 করবো, তাই তো?
6 ঘন্টা করে কাজ করলে 21 জন মহিলার সেই কাজটি শেষ করতে কদিন সময় লাগবে যদি 3 জন মহিলা সমান 2 জন পুরুষের সমান কাজ করে? এখানে কিন্তু আর বলে দিল যে কি 3 জন মহিলা সমান 2 জন পুরুষ, তাহলে যৌন সংখ্যার যৌন সংখ্যার উল্টো কি হয় ভাই? এফিসিয়েন্সি। যৌন সংখ্যার উল্টো কি হয়? এফিসিয়েন্সি হয় বলেছিলাম, তাই না? তার মানে মেন 3 জন মহিলা মানে 3 হয়ে যাবে তখন, উল্টো মেলের ক্ষেত্রে এফিসিয়েন্সি আর 2। বুঝতে পেরেছো? যৌন সংখ্যার উল্টো করে দিলাম কি আমরা, যে 3 জন মহিলা, এটা বলেছে যে যৌন সংখ্যার উল্টো হচ্ছে এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা। তার মানে হচ্ছে এক একজন মহিলা করে 2 ইউনিট করে, এক একজন পুরুষ করে 3 ইউনিট করে। এটা বুঝতে পেরেছো তো? এটা আমি লিখলাম না যে 3 ছিল ওমেন আর 2 ছিল এইটা, উল্টে দিয়ে এইটা মাথা রাখবে যে যৌন সংখ্যার উল্টো এফিসিয়েন্সি আসে। এবার অঙ্কে চলে যাও। 8 ঘন্টা করে কাজ করে 15 জন পুরুষের 21 দিন সময় লাগে। তাহলে দেখো 8 ঘন্টা করে কাজ, এটা হচ্ছে প্রতি ঘন্টায় বাসছে, কাজ করে 15 জন পুরুষের 21 দিন। আচ্ছা তাহলে 15 জন পুরুষের একজন পুরুষ যদি 3 করে করে তাহলে 15 জন পুরুষ কত করবে? 3 15 45। আর সেটা কতদিন করেছে? 21 দিন। সমান সমান কি বলছে? 6 ঘন্টা করে কাজ করলে, 6 ঘন্টা করে কাজ করলে, চলো 21 জন মহিলা, একজন মহিলা যদি 2 করে করে তাহলে 21 জন মহিলা কত করবে? 42 করে কাজ করে, সেই করতে কদিন লাগবে? ধরো নাও x দিন। এবার কাটাকুটি করো, 21 দুগুণি 42 লিখতে পারি। 4 এখানে দেখো 4 2 8, ওপরে কাটা যায় 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 3 দিয়ে কাটলে 3 15 45, অ্যান্সার আসলো 30 ডে। বোঝা গেল? সিম্পল, কিচ্ছু নেই, জাস্ট ফান্ডাটা শুধু লাস্টের লাইনটা লুকিয়ে আছে। ফান্ডাটা শুধু লাস্টের লাইন, এফিসিয়েন্সি বের করবা জাস্ট। তেতালি দেখ, ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে কত সেকেন্ডে? সিম্পল ভাই, ও টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে ট্রেন তার নিজের দৈর্ঘ্য যাচ্ছে বাই 36 কিলোমিটার পার আওয়ার। এটা মিটারে আছে আর এটা হচ্ছে কিলোমিটার, তাহলে এটা কি করতে হবে? এবার কিলোমিটার পার 5 বাই 18, 18টা ওপরে উল্টে যাবে, যদি নিচে না লিখে উপরে উল্টে যাবে ক্ষেত্রে। তাহলে 18 2 36, 5 2 10, 10 মানে একটা শূন্য কাটা, মানে 10 সেকেন্ড। এ একটি কাজ 12 দিনে করতে পারে, এ এবং বি কাজটি একসঙ্গে করলে তাদের সময় লাগে 4 দিন। সিম্পল আছে, এ করে যে কাজটা 12 দিনে, এ বি করে একত্রে সেটা 4 দিনে। এলসিএম করো, 12 হচ্ছে এলসিএম 12ই হবে, তো 12কে 12 আর 3 4 12। এটুকু কী বুঝতে পারলাম যে এ বি যখন একত্রে করে 3 ইউনিট কাজ করে, তার ভিতরে এ একা করে 1 ইউনিট, তাহলে বি কত করবে? তাহলে এ হচ্ছে 1 ইউনিট, তাহলে বি নিশ্চয়ই কত আসবে? 3-এর ভিতরে 1 যদি এ করে দেয় তাহলে 2 করছে কে? বি। সিম্পল। এবার বলছে যদি একা বি কাজটি করতে চাই তাহলে কদিন লাগবে? তাহলে টোটাল কাজকে 1 দিনের কাজ দিয়ে ভাগ করবা, 6 দিন। এটা অপশানে লিখেও দিয়েছিল অ্যান্সার শিটে যে এটা 6 হবে, কেন 18 দিয়ে? 18 কেন হবে? টোটাল কাজ তো 12, আর 2 করে পার ডে করে, তুমি পার ডে 2 ইউনিট করে কাজ করছো, তাহলে 12 ইউনিট করতে কদিন লাগবে? 6 দিন। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি 12, পার্থক্য এত 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত? এটাও তাই। দেখো তাহলে বড় সংখ্যাটা বের করে, পার্থক্য সমষ্টি দেবে, বড় সংখ্যাটা বের করবে কী করে? সমষ্টি প্লাস পার্থক্য বাই 2 করলে বড় সংখ্যা পাবে। তাহলে 12 আর 6 কত? 18কে 2 ভাগ করে 9 আসবে, একটা অপশানে আছে 9 দিয়ে, তাহলে অ্যান্সার এইটা, আর দেখার দরকার নেই। তাছাড়া তুমি 9 থেকে যদি 6 বাদ দাও করলে 93। হ্যাঁ অপশান টেস্ট করলে হয়ে যায়, কিন্তু অপশান টেস্ট করবো কেন? আমি যেটা জানি সেই সম্পর্কে আমি অপশান টেস্ট করার দরকার নেই। তাছাড়া অপশান টেস্ট করলে হয়ে যাবে এটা যে সমষ্টি 12, প্রত্যেকটা দেখো সমষ্টি 12 না, এটা নেই, তাহলে এটা আউট। আর পার্থক্য 3, কোনটার পার্থক্য 3 আছে? দেখো এটা পার্থক্য 3 নেই, এটা নেই, এটা অ্যান্সার। ঠিক আছে? 9 আর 3 এর পার্থক্য 6 হচ্ছে তো। হ্যাঁ তাই তো, 6 তো চেয়েছে। ঠিক আছে। আর সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত, ক্ষেত্রফল কত? সূত্র ডাইরেক্ট সূত্র, আর কিছু না। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। এই বাহুর স্কোয়ার মানে কি? 12 স্কোয়ার 144।
4 দিয়ে কাটলে 3 এ 4 12, রইল বাকি 2, 4 6 24। তাহলে অ্যান্সার কত আসলো? 36 অপশন নাম্বার এ। সিম্পল, সূত্র মনে রাখতে হবে, এটা আর কিচ্ছু না। পরিমিতির অঙ্ক শুধু সূত্র। দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে এত হলে ছোটো সংখ্যাটি কত? দেখো এই একই টাইপ 3টে পাচ্ছ। ছোটো সংখ্যা বের করার ফর্মুলা কি জানি আমরা? সমষ্টি মাইনাস বিয়োগফল বাই 2, মানে মাইনাস বিয়োগফল বাই 2 করলাম। তাহলে করলে কত? 125 থেকে বাদলে কত হবে? 4, এদিকে হচ্ছে 2, 114। 114। তাহলে 114কে 2 ভাগ করলে কত হবে? 50 আর 7 57। হুম, এটা ওই ভাবা শেখো যে 100 মানে 50, 14 ভিতরে 2 7 মানে 57। এরকম করে একটু ভাবা শিখবে, দেখবে অঙ্ক তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, একটি বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 74 মিটার, ব্যাসার্ধ কত? সিম্পল আছে, সূত্র পাতাও। তাহলে একটি বৃত্তের পরিধির সূত্র কি? 2 পাই আর ও ব্যাসার্ধের পার্থক্য মানে আর, ব্যাসার্ধের পার্থক্য সমান সমান 74 মিটার। তাহলে এখানে কি কমন? আর কমন। তাহলে পড়ে আছে কি? 2 পাই। 2 পাই মানে ডাইরেক্ট লিখতে পারি 44/7 মাইনাস 1। আরে 44/7 কেন লিখলাম? 2 পাই মানে কি? 2 ইন্টু পাই মানে কি? 22/7, তার জন্য ভাই, ঠিক আছে। আর এখানে আর কমন নিয়ে নিয়েছে মানে তো কিছু পড়ে নেই, মানে 1 পড়ে আছে তাই। আর এটা সমান সমান 74। ওকে, ক্যালকুলেশন করো। তাহলে আর ইন্টু কত আসছে? 7 অক্ষে 7। দেখো তাহলে 44 থেকে 7 বাদ দিলে কত হয়? 37। দেখো 7 অক্ষে 7 মাইনাস আছে মানে বিয়োগ করবে, 44 থেকে 7 বাদ দিলে কত হবে? 37/7। 37। 37/7 ইকুয়াল টু 74। এই 37 কত গুণ? দ্বিগুণ রয়েছে। 2। তাহলে আর সমান সমান কোনাকুনি গুণ হয়ে যাবে, 7 দুগুণে 14। তাহলে ব্যাসার্ধ কত? 14। সিম্পল, সূত্র পাতাও, ক্যালকুলেশন করো হয়ে যাবে। হ্যাঁ, ব্যাস বললো 7 হতো। ব্যাস বললে 7 কেন হবে? ব্যাস বললে 28 হবে। ব্যাস বললে 28 হবে। ব্যাসার্ধের অর্ধেক, ব্যাসার্ধের ডবল তো হয় ব্যাস বাবা। হ্যাঁ ঠিক। 119টি কলা, 187টি আপেল কয়েকজন শিশুর মধ্যে সমানভাবে, সমানভাবে যখন বলবে, দুটো বিষয়কে যখন সমানভাবে ভাগ করার কথা বলবে, তখন কী বের করতে হয়? গসাগু। কী বের করতে হবে? গসাগু। তাহলে দেখতে হবে যে দেখো এটা কি 11, দেখো 7 আর 1 8, কিন্তু 9 আর 1 10, তাহলে 11তে তো ভাগ যাবে না, 11 আনসার হবে না। 17তে ভাগ যায়, 6 17, 7 17 কত? 7 17 119 আর 17 11 117, ব্যাস এটাই অ্যান্সার। গসাগু বের করতে, মুদ্রা কথা কী বের করতে হবে? গসাগু। 13তে ভাগ যাবে না, 14তে যাবে না, মাথা রাখবে শুধু গসাগু বের। দুটি জিনিসকে যখন সমানভাবে ভাগ করার কথা বলবে তো গসাগু করে দেবে। একজন কর্মচারীর বেতন প্রথমে 10% বৃদ্ধি হলো। আচ্ছা 10% বৃদ্ধি হলো মানে কত পার্সেন্ট দাঁড়ালো? 110%। আচ্ছা, পরে 5% হ্রাস মানে কত পার্সেন্ট দাঁড়ালো? 95। আর পার্সেন্টেজ মানে কত ভাগ করবো? 100 দিয়ে। 100। ঠিক আছে, তাহলে এখানে দেখো যোগ করো, 10 দিয়ে ভাগ করতে হবে, একদম সোজা হবে, ঠিক আছে। তাহলে 95 গুণ 11 মানে কি? একদম সোজা, 5 আর 9, দেখো 5 তো লিখবে, কালকে শিখেছিলাম 9 আর 5 14, হাতে 1, তাই 9 এর 1 সেই 10। এবার দেখো 10 দিয়ে ভাগ মানে কি? 1 লাগে দশমিক, এই 10 দিয়ে ভাগ করছে মানে 1 লাগে দশমিক, তাহলে 104.5। তাহলে এটা কি 100 থেকে 104.5 দাঁড়িয়েছে, তাহলে কত বেশি? 4.5 বেশি। হ্যাঁ, এবি করলেও হবে, আমরা এবি করি না সাধারণত, আমরা এই পদ্ধতিটাই করি, খুব ইজি হয় ওই জন্য। ওটাই তোমার টাইম লেগে যাবে, করো না। আর এটা কত সোজা না? এটা কত টাইম লাগবে? এটা প্রচুর সোজা। আমি চেষ্টা করি কনসেপ্ট দিয়ে সবথেকে শর্টকাট করানোর, তোমাদের যাতে পরীক্ষার সময় টাইমটা কম লাগে, ঠিক আছে। হয়তো ভাই তোমরা 100 টাকায় পড়াই বলে অনেকে দাম দেয় না, যে কম টাকা না, এ কী পড়াবে আর, ঠিক আছে। তাই তো, এরকম তো অনেকেই মনে করে, আমি জানি, করুক গে, কোনো অসুবিধা নেই, যার শেখার দরকার সে শিখবে। 1 বছর আগে সুমনা ও মিতার বয়সের অনুপাত ছিল, আমায় কী দিয়েছে আর অঙ্ক দিয়েছে কেন? 1 বছর আগে বয়স ছিল 4:5। আচ্ছা,
তাহলে এটা আমরা কী করবো, যে ক্রস প্রোডাক্টও করতে পারো, এমনিও করা যায়। আর এখানে 5 6 আর 1 বছর পরে, দেখো 1 বছর আগে 1 বছর পরে, টোটাল ক বছর গ্যাপ? 2 বছরের গ্যাপ। 2 বছরের গ্যাপ, আর এখানে গ্যাপ কত? 1। দেখো দুটোই সেম, 1 করেই আসে, তাহলে আর অসুবিধা নেই, কোনো কিছু করা লাগে না। তাহলে 1 মানেই 2, মানে দ্বিগুণ বেশি। তাহলে এখানে কার চেয়েছে? স্মিতা। স্মিতা না, এটা মিতা আর কি। মিতা তাহলে 5 দুগুণী কত? 10। তাহলে 1 বছর আগে 10 ছিল। এক ও হ্যাঁ, মিতাই তো, মিতাই তো। বর্তমান বয়স দা এক যোগ করতে হবে। তাহলে দেখো এক যোগ করতে হবে। 5 দুগুণ 10 ছিল আগে, তাহলে এখন বর্তমানে কত? 11। এই 10 11 অপশন ডি। আর 6 ধরলে 1 বিয়োগ করতে হবে, কারণ পরে ধরলে। আচ্ছা, এখানে বলছে 52 দাগ, রিজনিং চলে আসো। 52 দাগ কী বলছে, কী হবে? দেখো ভাই, এরা কতগুলো আছে একটুখানি খেয়াল করলে বুঝতে পারবে তোমরা। এটা 5টা করে ভাগ করে দাও, দেখো হয়ে যাবে। দেখো একটা সিম্পল লজিক দেখো, সি যেখানে আছে ডবল আছে, খেয়াল করতে পারছো? সি দেখো ডবল আছে, ঠিক আছে, তাহলে সি আছে ডবল আছে, তাহলে এখানেও সিটা আমরা ডবল করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা করলাম। আবার দেখো আমি সিটা যেখানে ডবল, দেখো ভালো করে দেখবে, সি যেখানে ডবল তার আগে আছে বি, সি যেখানে ডবল তার আগে আছে বি, তাহলে তার আগে আছে বি। তাহলে একটা সিরিজ দেখো চলে আসছে না, ডবল এ ডবল বি ডবল সি, ডবল এ ডবল বি ডবল সি, ডবল এ ডবল বি, বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হবে? এখানে ডবল বি হবে, এর আগে তো নেই, এর আগে নিশ্চয়ই একটা এ ছিল, বুঝতে পারলে এটা? তাহলে কি হলো? বি সি বি বি এ, বি সি বি, অপশান কিচ্ছু নেই, একটুকুনি ভাবনা চিন্তা আর প্র্যাকটিস। নিচের সংখ্যা সারিতে শূন্যস্থান এ কোন সংখ্যা বসবে? দেখো 12 থেকে 20 হয়েছে, তাহলে 12 থেকে 20 মানে কত যোগ হলো? 8 যোগ হলো, প্লাস 8। 20 থেকে 30 প্লাস 10 হলো, এবার প্লাস 12 প্লাস 14, মানে 2 করে বাড়ছে এদের যোগফলটা, প্লাস 16, এবার হবে প্লাস 18। তাহলে 72 আর 18 করলে কত হবে? 90 হবে, অপশন নাম্বার সি। আচ্ছা, মোহন প্রথমে পূর্ব দিকে 5 কিলোমিটার, তাহলে এইখান থেকে শুরু করলো মোহন, পূর্ব দিক মানে এই দিকে গেল 5 কিলোমিটার, ওকে। তারপর সে ডান দিক ঘুরে 10 কিলোমিটার, ডান দিক ঘুরলো 10 কিলোমিটার, মানে একটু বেশি, এর থেকে 5-এর ডবল, তা 10 কিলোমিটার, এভাবে অনুমান করে লিখে দেবে। পুনরায় সে তার ডান দিক ঘুরে, তাহলে এর ডান দিক মানে কি? এই দিকে যে যাচ্ছে ডান দিকে, এই দিকে হবে, ডান দিক ঘুরে 5 কিলোমিটার, মানে এই সোজাসুজি চলে আসলো কিন্তু 5 কিলোমিটার, এটাও 5 মানে এটাও 5, তাহলে এরকম সোজাই হবে। 5 কিলোমিটার গেল সে, এরপর তার বাম দিক ঘুরে 12 কিলোমিটার, তাহলে এই দিক দিয়ে আবার 12 কিলোমিটার চলে গেল, 12 কিলোমিটার গেল। যাত্রা শুরুর জায়গা থেকে এখন সে কত দূরে? তাহলে এইটা কত? 10 আর এদিকে 12, টোটাল কত? 22 কিলোমিটার। চলো ছবিটা আঁকবে, হয়ে যাবে। এখানে বলছে এক ব্যক্তিকে পরিচয় করিয়ে এক ভদ্রমহিলা বললেন, এর স্ত্রী আমার বাবার একমাত্র মেয়ের বাবার একমাত্র মেয়ে। দেখো কি, তাহলে এর স্ত্রী, কার স্ত্রী জানি না, কি বলছে? এক ব্যক্তিকে পরিচয় করিয়ে এক ভদ্রমহিলা কি বলছে, দেখো একটা ভদ্রমহিলা বলছে এর যে স্ত্রী আছে, মানে এই যে লোকটা, একটা লোক, এর যে স্ত্রী আছে, সেই স্ত্রীটা কে? আমার, আগে এটা ভাবো, আমার বাবার একমাত্র মেয়ে মানে কি? আচ্ছা, আমার বাবার একমাত্র মেয়ে মানে কি? আমার বাবার একমাত্র মেয়ে মানে কি? আমি নিজে, একটাই মেয়ে, তুমি নিজেকে মেয়ে ভাবো এক্ষেত্রে। আবার বলছে মেয়ের বাবার একমাত্র, তার মানে কি? আবার সে একই গল্প, আমার বাবার আবার একমাত্র বোধ, তার মানে সে আমি নিজেই, আমাকেই বোঝাচ্ছে, শুধু ঘাবড়ানোর জন্য দিয়ে সেটা। আমার বাবার একমাত্র মেয়ের বাবার একমাত্র মেয়ে মানে সে আমিই হচ্ছি তো ঘুরে ফিরে, তাই না? এটা বুঝতে পেরেছি তো? তার মানে এইটা হচ্ছে কি? আমি নিজে, এইটা হচ্ছে কি? আমি নিজে। তাহলে পুরুষের সঙ্গে কী সম্পর্ক? তাহলে এই মহিলা সঙ্গে লোকটির কী সম্পর্ক? তাহলে লোকটি কী হয়? স্বামী হয়। নেক্সট, যদি দেনকে এই লেখা হয়, ওয়ার্ডকে কী লেখা হবে? মান দেখো ভাই, ইনপুট করো, বুঝতে পারবে। টি মানে কত? 20, ছোট করে, টি মানে 20, এইচ মানে 8, ই মানে 5, যাদের মুখস্থ হয়নি এখন মুখস্থ করে নেবে, এটা 14। আচ্ছা, এবার এখানে কি লিখেছে? 22, 6,
7 12। তার মানে এক্ষেত্রে কী হয়েছে দেখো তো, প্রথমটা কী হয়েছে, 20 থেকে +2 হয়েছে, তারপরে দেখো -2 হয়েছে, +2 হয়েছে, -2। তার মানে কি +2 -2 করে হয়েছে, +2 -2, ঠিক আছে, +2 -2। তাহলে ডব্লিউ মানে কত, 23 15 18 4। তাহলে +2 করলে কত হবে, 25। 25 মানে কি ওয়াই, এটা দুটো এটা হবে না। তারপরে -2 15 থেকে বাদ দিলে কত, 13। 13 মানে কি এম, ওয়াই এম। তারপর দেখো +2 মানে কত, 20। 20 মানে টি, এটা হবে না, তাহলে এটা অ্যান্সার। তারপরে -2 মানে বি। প্রদত্ত শব্দগুলির মধ্যে কোন শব্দটি অভিধানে প্রথম আসবে, মানে আবিধানিক অনুসারে তোমাকে সাজাতে হবে। দেখো প্রত্যেকের সিআর কমন আছে, প্রত্যেকের সিআর কমন আছে, তাহলে তারপরের থেকে আমাকে দেখতে হবে প্রথমে কে আসবে, ইউ আগে আসবে, ও আগে আসবে, ইউ আসবে না আই আসবে। আমরা আই আগে পড়ি, তার মানে এইটাই আগে আসবে, আর দেখার দরকার নেই। নেক্সট, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। এখানে কি আছে দেখো তো ভালো করে, দেখো এই 7 থেকে আমরা কি লিখতে পারি, দেখো গুণ করে দাও, 7 অক্ষে 7 +3 করো, কত আসছে 10 আসছে। দেখি একইভাবে আসে কিনা, 2 গুণ 6 +3 করো, 6 দুগুণে 12, এই কী করলাম, হ্যাঁ ঠিক করেছি 15। দেখো অপশানে 15 আছে কিনা, আছে ভাই, তার মানে এই রুলসেই যাচ্ছে। এগুলো যদি বলে দাদা তুমি কী করে করলে, ভাই জানি না, হঠাৎ করে মনে আসলে করে দিলাম, কারণ 7 করে কমাইলেও তো অ্যান্সার আসছে, তাও হয়ে যাবে, তাও 7 করে কমালে হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে তো 19 হবে অ্যান্সার। তুমি বলবে 17 থেকে কত কমাবে, 7 কমাইলে 10, আর 7 কমালে 10, 19 হবে। আর এদিকে বলছো 19 হবে, তাহলে বলেছে 19। তাহলে কন্টেন্ট ছাড়া কোনটা লিবে এবার, এটাও হবে, এটাও হবে, তাহলে সবাই নাম্বার পাবে, এরকম মানে সবাই নাম্বার। দেখো আরেকটা পদ্ধতি, দেখো আরেকটা পদ্ধতি আছে, 17 + 9 করলে 26, 10 + 9 করলে 19, এটাও আসছে। আবার এটা করলাম, এটাও সত্য, এটাও সত্য, এরকম যখন থাকবে সবাই নাম্বার পাবে। বলো লজিক, শুধু তো রিজনিংয়ে লজিক দিলেই হয়ে যাবে, একই রকমের লজিক হলেই হচ্ছে। হ্যাঁ বলো, কিছু বলছিলে বলো। বলছি আরেকটা তো 17 তো হচ্ছে, ধরো 4 স্কয়ার প্লাস 1, 3 স্কয়ার প্লাস 1, ওটা 5 স্কয়ার প্লাস 1, আবার 4 স্কয়ার প্লাস 1। এইটাই গ্রহণযোগ্যতা নেবে, স্কোয়ারটা আগে নাই, 4 স্কোয়ার প্লাস 1, তাহলে তার একটা কম, 3 স্কোয়ার প্লাস 1 10, 26 মানে কত, 5 স্কোয়ার প্লাস 1, তার থেকে একটা কম মানে 4 স্কোয়ার প্লাস 1। হ্যাঁ এটাও তো হচ্ছে, তো সব নিচ্ছে রে বাবা, এই কোশ্চেনগুলো দাদা কেস হয়। এইগুলোই কেস হয়, কেস বলতে কেস না, ওই আর কি হয় সব কটি, হ্যাঁ কেসও হয় যদি অ্যান্সার নাই, এখানে অপশন থাকা দরকার ছিল সব কটি। দেখো লজিক হওয়া মানে রিজনিং হবে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে দেখো রিজনিং সব লজিক খাটা মানে সেটা কিন্তু সঠিক, তাহলে সবাই নাম্বার পেয়েছো। কোনো এক সাংকেতিক ভাষায় এতকে লেখা হচ্ছে এই, এতকে লেখা হচ্ছে এই, দেখো এই যে অক্ষরগুলোর ভিতরে দেখো এই অক্ষরগুলো যদি থাকে মানগুলো হয়, এ বোঝাই যায় এগুলো যারা প্র্যাকটিস করে যে অক্ষর অনুযায়ী আছে। তাহলে 2 মানে কি বোঝাচ্ছে, 2 মানে এ বোঝাচ্ছে, এ আগে আসবে। 3 মানে দেখো এল বোঝাচ্ছে, এল আগে আসবে। আচ্ছা এখানে দেখো কি বলছে তারপরে, আচ্ছা এবার এখানে আছে কি, এই যে 2 3 এল আছে, এবার আসছে কি এখানে 5, 5 মানে 2 নম্বর আছে, পাশে কি আছে জি, তা এ এল জি। আচ্ছা তারপর দেখো 4, 4 কোথায় আছে, 4 3 নম্বরে কি আছে ইউ, 4 মানে ইউ বোঝাচ্ছে, এ এল জি ইউ, এ এল জি ইউ, এ এল জি ইউ, এ এল জি ইউ, অপশান এটা। আর 9 মানে দেখো টি, 9 লাস্টে আছে, লাস্টে টি, তোমার টি বোঝাচ্ছে। এইগুলো হচ্ছে এইভাবে অক্ষর অনুযায়ী মান থাকে, যারা প্র্যাকটিস করে দেখা মাত্র পারে। নিচের কোনটি অন্যদের থেকে আলাদা, এটা তো পারা উচিত। দেখো এটা কি 2 এর স্কোয়ার আছে, এটা কি আছে 4 এর কিউব আছে, এটা কি আছে 2 এর কিউব, এটা কি 6 এর কিউব, তাহলে প্রত্যেকটা কিউব কিন্তু অপশানে কি রয়েছে, স্কোয়ারে আছে, তো এটা হবে। চলো 61 দা কি বলছে,
এক ব্যক্তি অফিস থেকে যাত্রা শুরু করে 8 কিলোমিটার পূর্ব দিকে, এও পূর্ব দিকে যাচ্ছে, তাহলে এইখান থেকে 8 কিলোমিটার সে পূর্ব দিকে গেল, ভেরি গুড। তারপর বাঁদিকে ঘুরে 3 কিলোমিটার, তাহলে বাঁদিক হলো মানে ওপর দিক, এদিকে বাঁদিক মানে 3 কিলোমিটার গেল, এবং পুনরায় বাঁদিকে ঘুরে 8 কিলোমিটার, মানে 8 কিলোমিটার এই সরাসরি চলে আসলো, কিন্তু পুনরায় বাঁদিকে 8 কিলোমিটার হাটে যাত্রা শুরু থেকে সে কত দূরে, তাহলে এইটুকু দূরত্ব কত, এইটুকু দূরত্ব কত 3 কিমি। অপশানে। এইগুলো শুধু ফিগারটা আঁকতে পারলে গল্প শেষ, এর জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। দেখো বোটানি কী নিয়ে পড়াশোনা, প্লান্টস নিয়ে। এন্টামোলজি কী নিয়ে পড়াশোনা, বারে বারে পড়া হয়, ইনসেক্টস মানে পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলি। আর অর্নিথোলজি পাখি। নিজের পদার্থ সৃষ্টি সম্পূর্ণ করুন। দেখো এগুলো, এটা তোমাকে করিয়েছি এর আগেও। দেখো 2 দুগুণি 4 +1, তারপরে 5 গুণ 2 -1, তারপরে কি 9 গুণ 2, এবার কি +1, এবার কি 9 গুণ 2 -1, মানে একটা মাইনাস 2 গুণ করে, একটা -1 একটা +1, +1 -1 +1 -1, তারপরে কি আসছে 37 গুণ 2, এবার কি হবে +1 হবে, তাহলে 37 74 +1 মানে 75। প্র্যাকটিস করলে এগুলো ইজিলি পারবে, এর আগেও করিয়েছি, এটা আমার করানো আছে। নেক্সট দেখো, প্রদত্ত শব্দগুলোকে সঠিক অর্থযুক্ত অনুক্রমে সাজাও, এটাও করানো, পরীক্ষায় আসেও তোমাদের। প্রথমে কি হবে ভাই, প্রথমে তুমি বীজ বপন করবে, তাহলে 4 নম্বরটা আগে হবে, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, না হতেও পারে, আবার উল্টো দিক দিয়ে থাকে না, লাস্টেও 4 নেই, সাজাও, অসুবিধা নেই। বীজ বপন করলে কি হবে তোমার, এবার গাছ হবে, তাহলে 5 হবে। এর গাছ হলে গাছের থেকে প্রথমে কি আসবে, গাছের কুড়ি হবে, এই এখানে যে অপশানগুলো আছে কুড়ি হবে, কুড়ির পরেই তো কি হয়, ফুল হবে, আর ফুল থেকে তুমি কি তৈরি করবা, মালা তৈরি করবা, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নিচের সংখ্যার সেটটি সম্পূর্ণ করো। দেখো ভাই এখানে কি আছে -1, এখানে কি আছে -2, এখানে কি আছে -3, এখানে কি আছে -4, এবার কি হবে -5, 50 থেকে 5 বাদ দিলে কত হয় 45। এক ব্যক্তি এ থেকে সোজা দক্ষিণ দিকে 4 কিলোমিটার গেল, এই মোহিত তুমি কম শুনছো, মানে লেটে শুনছো, নেটওয়ার্ক ইস্যু আছে তোমার। দেখো এক ব্যক্তি এ থেকে, তো এটা একটা এ স্থান দিয়েছে, সোজা দক্ষিণ দিকে 4 কিলোমিটার, দক্ষিণ দিক মানে কি নিচের দিকে, তাহলে এ থেকে দক্ষিণ দিকে আসলো 4 কিলোমিটার, এটা এ, সোজা আসলো 4 কিলোমিটার। আচ্ছা হাটে, তারপর সে 6 কিলোমিটার সোজা পূর্ব দিকে, তাহলে এই পূর্ব দিক মানে 6 কিলোমিটার এই দিকে যাচ্ছে, পূর্ব দিকে হেঁটে বিতে পৌঁছায়, তাহলে এই স্থানটার নাম দিল বি, বিতে পৌঁছালো। বিয়ের থেকে সোজা 4 কিলোমিটার উত্তর দিকে হাঁটে, তাহলে 4 কিলোমিটার মানে এটাও 4 ছিল, এটাও 4, এ পাশেও 4 ছিল, এ পাশেও 4, তাহলে এখানে 4 হবে, 4 কিলোমিটার উত্তর দিকে। আচ্ছা উত্তর দিকে এলো, হেঁটে সিতে পৌঁছালো। এর থেকে সি এর দূরত্ব কত, তাহলে এই দূরত্বটা কত হবে, এটাও যেটাও তাই 6 কিলোমিটার। এইগুলো ফিগার আউট করতে পারলেই আনসার, না করতে পারলে কিন্তু ভুলভাল আনসার হয়ে যাবে, সোজা জিনিসই ভুল হয়ে যাবে তখন। লুপ্ত সংখ্যা নির্ণয় করে দেখলেই বোঝা যাচ্ছে এটা কি আছে, 3 পাওয়ার আছে, কত 3 পাওয়ার 5 আছে, 5 পাওয়ার 5 করলে কত হবে, 5 পাওয়ার 5 এত কম হবেই না, 3125। আচ্ছা এখানে কি বলছে দেখো, এখানে বলছে কি আনসার চাইছে, এইটা ডাইরেক্ট দেবে কি আনসার, হি ইজ আর গুড গড, হি ইজ গডের ভ্যালু তোমাকে চাইছে, তাহলে আমার গড আর ইজ এগুলো আমাকে খুঁজতে হবে, কমন পার্ট খুঁজতে হবে, অ্যান্সার করতে হবে। প্রথমে আমি হি খুঁজবো, কী খুঁজবো, হি, তাহলে হি কোথায় কোথায় আছে, হি ক জায়গায় আছে খুঁজবো, তাহলে হি এক জায়গায় আছে, তার মানে ইজ আর গ্রেটের কমনটা আমার দেখতে হবে, কি আছে ইজ আর গ্রেট। দেখো গ্রেট কত জায়গায় আছে, গ্রেট দেখো 3 জায়গায়, এইখানে গ্রেট আছে, এইখানে গ্রেট আছে, এইখানে গ্রেট, মানে 3 জায়গায় কমন পার্ট যেটা থাকবে সেটা হবে গ্রেটের ভ্যালু, তাই তো, তাহলে গ্রেটের মানটা আমরা আউট করতে পারি, তাহলে আমি হির মানটা এখান থেকে পেয়ে যাবো, হি আর ইজের মান পড়ে থাকবে, তাহলে এইখান থেকে গ্রেট যদি বাদ দিই, এখানে কমন কি আসে, প্রত্যেকে সিপি কমন, 3টেতেই
সিপি আছে, তার মানে গ্রেটের ভ্যালু হবে সিপি আউট করে দিলাম। বোঝা গেল? ক্লিয়ার করতে পারছি? এবার দেখো ইজ এখানেও আছে, লাস্টে ইজ আছে, তাহলে ইজের ভ্যালুটা কি হবে? কমন পার্ট, বিও বিও আছে এখানেও বিও আছে, এখানেও বিও, তাহলে ইজ সমান সমান পেয়ে গেলাম বিও। ইজ সমান সমান বিও। এবার ইজ সমান সমান যদি বিও থাকে তাহলে ইজের ভ্যালু আউট করলাম, তাহলে হি সমান সমান কি পড়ে আছে? ডিপি। তাহলে হি এর ভ্যালু কি? ডিপি। ডিপি আচ্ছা, এবার এখানে দেখো কি পড়ে আরেকটা ভ্যালু চেয়েছে কি? গড। গড কমন কত জায়গায় আছে দেখো, তাহলে এখানে আমরা যদি গড বিও তো আউট হয়েছে, তাহলে গডের ভ্যালু কি আছে? অ্যান পড়ে আছে, এন অ্যান হবে, তাহলে গড হচ্ছে অ্যান। দাদা সি সি একমাত্র দেখো অ্যানসারটা পেয়ে গেছি দাদা। তাহলে কোথায় আছে, কোন অপশন আছে এটা? অপশন সি। তাহলে এই দেখো অপশন ডি না? ডি, অপশন ডি ডি। হি ইজ গুড চেয়েছে, প্রথমে হি থাকে তো ডিপি আসছে, হি এর মান। হি থাকলে ডিপি আসছে, তাহলে সিপিটা কি অ্যান্সার হবে? পাগল, এটা কোনো ব্যাপার না, এটা এদিক ওদিক করা থাকলে কোনো অসুবিধা নেই ভাই, এটা ভ্যালু এদিক ওদিক থাকলে কোনো ব্যাপার না, তিনটে ভ্যালুই থাকতে হবে, ডিপি বিও এন, ডিপি বিও এন, এইগুলো তোদের ভ্যালু। হি ইজ গুডের ডিপি বিও এন আছে নেই? ডিপি বিও এন আছে নেই? ডিপি বিও এন দেখো কোথায় আছে? ডিপি বিও এটাও নেই, তাহলে আছে কি? অপশন ডিতে আছে। হ্যাঁ, এটা তো এলোমেলো থাকে রে বাবা, এটা এলোমেলোই থাকে, এগুলো সব এলোমেলো করে আছে না, খুঁজে খুঁজে নিলাম। শুধু দেখবে যে এই তিনটে কোনটায় আছে সেটাই হবে তোমার অ্যান্সার, আর কিছুই না। সাজিয়ে থাকুক বা না থাকুক সব দেখার দরকার নেই। নিচের শব্দগুলিকে সঠিক ক্রম অনুসারে সাজাও। কলেজ, শিশু, বেতন, বিদ্যালয়, কাজে নিযুক্ত। এটা তো পারবে, এটাও এর আগে করিয়েছে এটাই। প্রথমে কি শিশু হলো, 2 নম্বর আগে আসলো শিশু। শিশু থেকে কি হবে তখন? শিশু এবার বিদ্যালয়ে যাবে, বড় হয়ে গেছে। বিদ্যালয় থেকে এসে কোথায় যাবে? কলেজ, বিদ্যালয় পাস করলে কলেজ যাবে। কলেজ থেকে কি করবে? সে কাজে নিযুক্ত হবে, তারপরে সে কি পাবে? বেতন পাবে। কত অপশনে? তারপরে বেতন। অপশন বি। এই মোহিত, তুমি এত লেটে শুনছো কেন? লেফট নাও, দিয়ে আবার জয়েন হও। সত্যদা কি বলছে? যদি দীপক বলে বিনার মা, দীপক বলছে কি বলছে? বিনার মা, কার মা? বিনার মা। আমার মায়ের, তাহলে আমার মায়ের, এটা আগে গল্প শেষ করো, দীপকের জায়গায়, দীপকের জায়গায় নিজেকে ভাবো। আমার মায়ের একমাত্র কন্যা মানে কি? দীপকের মায়ের একমাত্র কন্যা মানে কি? দীপকের বোন, ভাগ্নে। আমার মায়ের একমাত্র কন্যা, ভাগ্নে হবে কেন? আমার বোন হবে না? মামা। মামা অ্যানসার হবে। ওই অ্যান্সার কে বলতে বল তোমার? তাহলে এখানে হচ্ছে কি? কন্যা মানে আমার বোন, তাহলে এখানে দীপক, তাহলে দীপকের বোন কে হলো? সেটা হচ্ছে বিনার মা। তাহলে বিনা, বিনার মা, এটা বিনা আর বিনার মা, এটা হচ্ছে মা। বিনার মা হচ্ছে দীপকের বোন, ঠিক আছে। তার মানে দীপকের কি হবে? বিনা। তাহলে দীপক বিনার সঙ্গে কি সম্পর্ক? তার মানে হচ্ছে দীপক কি হয়? মামা হয়। মামা। সিম্পল আছে এগুলো, একটু ভাবলেই গল্প শেষ। তারপরে কি 71, তাই তো? এটাও সোজা দেখলেই বোঝা যাচ্ছে। দেখো ভাই, দুটো এ বি আছে, দিলাম দুটো এ বি, দেখতে পাচ্ছি যেখানেই এ এ এ বি বি। আচ্ছা, এ এ বি বি, চারটে করে কাটলে হয়ে যাবে। এ এ বি বি, আচ্ছা এ এ বি বি, তাহলে এখানে বি আছে নিশ্চয়ই। তাহলে অ্যান্সার কি আসলো 71-এ? কি আসলো? বি বি এ এ বি। কোন অপশন আছে? বি বি এ এ বি, অপশন সি। অপশন সি। কিছুই নেই। চলো নেক্সট। তারপরে রেডিও শ্রোতা। রেডিও কি? শুনতে হবে, যে শোনে তাই কি বলে? শ্রোতা। আর সিনেমা যে দেখে তাই সে কি বলবো? দর্শক। গিভ 43, মান ইনপুট করো, মানের যোগফল রয়েছে মনে হচ্ছে। দেখ এই ছোটোটা দেখো, 15 আর আর মানে 18, কত হয়? 18 15 33, মানে মানের যোগফল যা দেখার দরকার নেই। টাকার মানে কি হবে? 20 প্লাস এ মানে 1, কে মানে কত? 11, 1। তাহলে 1 আর 1 2 আর 11 23, এই 13, সরি 13 আর 20 কত হয়? 74। দাগ দেখো, একজন মানুষ 30 মিটার দক্ষিণে গেল, তাহলে এইখান থেকে একজন মানুষ কী করছে? 30 মিটার দক্ষিণে যাচ্ছে।
30 মিটার দক্ষিণে গেল। তারপর ডান দিকে ঘুরে 30 মিটার, তাহলে এর ডান দিক কোনটা? ডান দিক ঘুরে 30 মিটার, তাহলে সেম দাগ টানবো 30 মিটার। এদিকে হচ্ছে ডান দিক, এদিকে 30 মিটার গেল। তারপর আবার বাম দিক ঘুরে 20 মিটার, তাহলে আবার বাম দিক ঘুরে আসলো 20 মিটার, এটা 20 মিটার গেল। তারপর আবার বাম দিক ঘুরে 30 মিটার, এইদিকে আসছে মানে বাম দিক কত? 30 মিটার, মানে এই সোজাসুজি 30 মিটার, এইদিকে 30 মিটার গেল। ক্লোকটি তার শুরু স্থান থেকে কত দূরে? তাহলে এইটুকু কত? এইটুকু 30, আর এইটুকু কত? এইটুকু কত? এইটুকু 20, এইটুকু যদি 20 হয় তাহলে এটাও 20, টোটাল কত? এখান থেকে টোটাল কত? 50, 50 মিটার, অপশন বি। আচ্ছা, নেক্সট লাস্ট স্কেপ মানে রিজনিং। কে ও আর টি কে লিখছে পি জে, একটু মানটা ইনপুট করো, তোমাদের আরো মানে ইজি হয়ে যাবে। দেখো কে এর ভ্যালু 11, ওর ভ্যালু 15, আর এর ভ্যালু 18, টি এর ভ্যালু 18, 20, 16, 10, 23, 15। তোমাদের একটু বলি, অঙ্ক, ইংলিশ আর জিকেতে টাইম বাঁচিয়ে রাখবে, কারণ রিজনিংয়ে কিন্তু টাইম লাগে, এটা মাথায় রেখো। তাহলে টাইম অঙ্কে তুমি ইজিলি করতে পারো যদি জানা থাকে ঠিকঠাক। এই পড়াশোনা করো তবে। আচ্ছা, এখানে কি আছে? +5, এখানে কি আছে? -5, +5 -5, তাহলে বোঝা গেল +5 -5। তাহলে এফ মানে 6, আই মানে 9, এন মানে 14, আর মানে 18, +5 প্রথমে, তাহলে 11 দিয়ে শুরু, তাহলে এটা হবে না অ্যান্সার, এটা হবে না অ্যান্সার। এখন কে, আর এবার -5, 9 থেকে 5 বাদ দিলে কত হয়? 4 হয়, ডি হবে, এটাই নেই, আর দেখার দরকার নেই, অপশন ডি। এবার ইংলিশে চলো। সবারই পারা উচিত ছিল ইংলিশে আজকে। কে কতগুলো পেরেছো? কারণ তোমাদের এগুলো সব প্র্যাকটিসের মধ্যেই ছিল না? পরীক্ষায় যারা প্র্যাকটিস করেছে তারা অবশ্যই ভালো স্কোর করবে। দেখো এখানে সিনোনিম যে বেনিভোলেন্ট মানে কি শিখিয়েছিলাম? মেলিভোলেন্ট মানে অনুপকারী, আর বেনিভোলেন্ট মানে উপকারী, মানে জেনারেয়াস, কাইন্ড, এটা হবে অ্যান্সার। ক্রুয়েল মানে নিষ্ঠুর, অ্যারোগান্ট মানে কি? হটি, তাই তো, অহংকারী। গ্রিডি মানে লোভী, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে যে ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ইজ সিনিয়র ড্যাশ মি, সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, প্রেয়ার, এগুলো কি হয়? টু হয়, দেন হয় না। ভেরি গুড, নিয়ম জানলে পারবে। ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, এর অ্যান্টোনিম চেয়েছে। ক্লিয়ার মানেও স্বচ্ছ, ব্রাইট মানে উজ্জ্বল, লিকুইড মানে তো তরল, তাহলে এখানে অপেক মানে হচ্ছে অস্বচ্ছ। সিলেক্ট দ্য কারেক্ট স্পেলড অর সঠিক বানান। রিসিভ কতবার করে পড়েছি? RECEIVE, রিসিভ। এটা অনেকে ভুলভাল করেছে কারণ ওরা পড়াশোনা করে না, বা অনেকে ভয়তে অ্যাটেন্ড করেনি যে ভুলে যায় কিনা। নেক্সট আসি দেখ, অন হু লুকস অন দ্য ব্রাইট সাইড অফ থিংস, কতবার করে বলি? যে ব্রাইট সাইড দেখে কি বলে? অপটিমিস্ট। আর যে খারাপ সাইড, ব্যাড সাইড দেখে পেসিমিস্ট। অ্যাথেইস্ট মানে কি? নাস্তিক। অরফান মানে কি? আগের দিন করালাম, অনাথ। শি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার, এই যে হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার রয়েছে, তাহলে কি হবে এখানে? সিন্স 3 ইয়ার্স, কি হবে এখানে? ভুল কোথায়? সিন্স 3 ইয়ার্স, কারণ এখানে কি হবে? 3 বছর ধরে, ধরে অর্থ হয় কি? ফর, আর থেকে অর্থে সিন্স হয়। তাহলে শি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার, সেখানে কাজ করছে 3 বছর ধরে, নট 3 বছর থেকে। পয়েন্ট অফ টাইম না এখানে, এখানে পিরিয়ড অফ টাইম রয়েছে, এটা ডিউরেশন বোঝাচ্ছে যে কতদিন ধরে সে কাজ করেছে। বাবু যাও, 81 দাগ দেখো, এর 82, তাই তো। আ পিস অফ কেক ইডিয়ম করানো আছে, তাহলে কি হবে এটা? যারা পড়াশোনা করে তাদের কোনো অসুবিধা নেই, খুবই সহজ একটা কাজ একদম। ফিল ইন দ্য ব্লাঙ্ক, দ্য ক্যাট জাম্প ড্যাশ দ্য টেবিল। দেখো আমি আগের দিন বলেছিলাম, তাহলে আপন দ্য টেবিল হবে। দেখো ওভার মানে কি? মারিয়ে যাওয়া, টেবিলের ওপর দিয়ে এক পাশ থেকে আর এক পাশে একটা মারাটা দাঁড়ায় না, হ্যাঁ, কিন্তু আপনটা একটা মিনিং আছে, যে এক জায়গার থেকে লাফিয়ে গিয়ে টেবিলের উপরে গিয়ে পড়লো, তাহলে টেবিলের উপরে গিয়ে পড়লো, তাহলে অন। আর ওভার মানে কি? এপার থেকে গিয়ে ওপারে চলে যাওয়া। আর আপন মানে কি? সে এই জায়গাটায় ছিল, দিয়ে এর উপরে গিয়ে বসলো। আর ওভার মানে কি? এক জায়গা থেকে আর এক জায়গা টপকিয়ে যাওয়া, ঠিক আছে? এই জন্য আপন হয়েছে এখানে, অন না। অন মানে তো স্থির অবস্থায় বোঝায়, তাই না? কমপ্লিট দ্য সেন্টেন্স। ইফ ইট রেইনস উই, দেখো ইফ ইট রেইনস মানে কি? এটা V1-এ আছে,
শর্তের ইফ মানে কি শর্ত, শর্তের প্রথম Will সূত্র, হবে, will. যদি প্রথমটা ইফওয়ালা পার্ট যদি V1 থাকে তাহলে পরের ক্লজে কি হয়, উইল হয়, কী হবে, উইল হবে। তাহলে সেই নিয়মে উইল বা ক্যান থাকলে ক্যান হয়। আর পরের নিয়মটা কি, যদি ইফওয়ালা পার্টে V2 থাকে পরের ক্লজটা কী হবে, উড বা কুড হবে, কী হবে, উড বা Good বা good. কুড হবে। আর যদি হ্যাড প্লাস V3 থাকে তাহলে কি করতে হয়, উড হ্যাভ, উড হ্যাভ বা কুড হ্যাভ। এই হচ্ছে তিনটে শর্তের নিয়ম, মনে রাখলেই গল্প শেষ। তো এটা ফার্স্ট রুলস থেকে দিয়েছিল শর্তের যে নিয়ম। চুজ দ্য ইনডাইরেক্ট ফর্ম, তো এখানে একটা সোজা দিয়েছিল একদম ন্যারেশন চেঞ্জ। হি সেইড, তাহলে হি সেইড, সেডই থাকবে, হি সেইড, ওকে। কি আই থাকলে কি ফার্স্ট পারসন কাকে দেখে চেঞ্জ হবে, সাবজেক্টকে দেখে, তাহলে হি এর প্রিপোজিশন কি, প্রিপোজিশন বলছি, প্রোনাউন হি হয়, সাবজেক্টিভ প্রোনাউন। আচ্ছা অ্যাম, এখানে দেখো পাস্ট টেন্সে আছে, ও এখানে দ্যাট লিঙ্কার দেওয়া হয়নি না, লিঙ্কার দিতে হবে দ্যাট, ইনভার্ট কমা তুলে, ঠিক আছে। তাহলে হি অ্যামের, তাহলে হির পরে কি হবে, অ্যাম হবে না, Was. এবার এটা পাস্ট টেন্স করতে হবে, তাহলে অ্যাম ইজ আর পাস্ট টেন্স ওয়াজ আর, তাহলে এখানে ওয়াজ আসবে, ওয়াজ রিডিং এ বুক, ব্যাস অপশন বি আছে, হি সেড দ্যাট হি ইজ রিডিং এ বুক, ব্যাস। এই ছিল তোমাদের 85টা কোশ্চেন, ঠিক আছে। এবার যদি তোমাদের কোথাও প্রবলেম থাকে আমাকে জানাতে পারো, আই অ্যাম হিয়ার ফর ইউ।